আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? দেখতে দেখতে জিনের দুনিয়ার 12তম এবং অন্তিম পর্বে আমরা চলে এসেছি। অন্তিম পর্বে কি হয়েছে সেটা আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। দেখতে দেখতে জিনের দুনিয়া প্রায় শেষ হয়ে আসলো সিজন 2। এতদিন পর্যন্ত সিজন 2 এর সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিজন 2কে এত ভালোবাসা দেওয়ার জন্য। জিনের দুনিয়া সিজন 2 এবং সিজন 1 যারা এখনও দেখেননি তারা এখনই আমাদের চ্যানেলে ঢুকে দেখে নিন। যারা এতদিন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে আমি ইমরান বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আমার কণ্ঠে গল্পগুলো শুনতে আপনাদের সবার বেশ ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আর আমার কণ্ঠ বা আমাকে আপনাদের কেমন লাগে। বেশি বেশি করে কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন। সিজন 2 এখানেই শেষ হয়ে যাবে। সেই সাথে সিজন 2 এর পর্বগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। বেশি কথা বলবো না, তাহলে চলুন আমরা সরাসরি 12 নম্বর এপিসোডে চলে যাই। ওসমানের গাড়ি বহর একদম ঘন জঙ্গল পেরিয়ে পাহাড়ের শেষ সীমান্তে চলে এসেছে। আর মাত্র একটা বিপজ্জনক পথ পেরোলেই জঙ্গলের ওই পাশে তারা পৌঁছাতে পারবে, এবং ওই পাশ থেকেই জিনেদের এরিয়া শুরু, যেখান থেকে জিনেদের রাজ্যে প্রবেশ করা যায়। আজকে থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। ইউসুফের বয়স তখন 4-5 বছর হবে। তখন ওসমান একদিন এই রাস্তার সন্ধান পেয়েছিলেন। ওসমান জানত যে ইউসুফ আসলে কোনো মানুষের বাচ্চা নয় অথবা সাধারণ কোনো শিশু নয়, যার কারণে ওসমান ইউসুফের খোঁজ করার জন্য তার পিছু পিছু এদিকে এসেছিল। ওসমান এটাও জানে যে ইউসুফের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়ির আশেপাশে অসংখ্য জিন আছে, এবং মাঝে মধ্যে ইউসুফের সঙ্গে দুজন লোক দেখা করতে আসে। ওসমান আগে থেকে এই বিষয়গুলো জানত, এবং এই ভয়টাই সে সারা জীবন ধরে পেয়ে এসেছে। একদিন সেই দুজন জিনের পিছু নিয়ে ওসমান দেখেছিল তারা এদিক দিয়েই আসে এবং জিনের দুনিয়া থেকে এদিক দিয়ে বের হয়। সামনে একটা বিশাল পাহাড়, সেই বিশালের পাহাড়ের গা ঘেঁষে একটা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তার একটা জায়গায় পাহাড় আছে এবং সেখান দিয়ে ঝর্ণা বের হয়। ঝর্ণার এই নিচের রাস্তা দিয়ে প্রবেশ করলেই জিনের দুনিয়ায় যাওয়া যায়। কয়েক বছর আগে এক তান্ত্রিকের কাছ থেকেও ওসমান এটা শুনেছিল। তার কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। ওসমান মনে করেছিল হয়তো কোনোদিনই তার উপরের ওইখানটায় যাওয়া লাগবে না, কিন্তু গত কয়েকদিন যাবৎ তার ছেলে গায়েব রয়েছে। এরকমভাবে গায়েব থাকলে তো চিন্তা হয়ই। সঙ্গে সোহানা তার নিজের শরীরকে একদম খারাপ বানিয়ে ফেলেছে। সোহানা বলল, আর কত দূর আমাদেরকে যেতে হবে? রাত তখন বেশ গভীর হয়েছে, আর সামান্য একটু রাস্তা পেরোলেই পৌঁছানো যাবে ঝর্ণার ওই পারে জিনের সেই দুনিয়ায়। জিনের দুনিয়ায় প্রবেশ করলে তারা জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে আসবে কিনা সেই বিষয়ে কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাদের ছেলে সেখানে হারিয়ে গিয়েছে। তাদেরকে সেখান থেকে খুঁজে বের করে আনতেই হবে। সঙ্গে করে বেশ কিছু দক্ষ সেনা এবং বেশ কিছু তান্ত্রিক নিয়ে এসেছে, যারা কিনা এসব বিষয়ে খুব ভালো পারদর্শী, বিশেষ করে জিনেদের বশ করা। ওদের সঙ্গে দুটো জিন আছে। ওসমান সেই জিন দুটো দিয়ে খোঁজ লাগিয়েছে যে ইউসুফ জিনের দুনিয়ায় আছে এবং সেখানে সে গিয়ে ফেঁসে গিয়েছে, কিন্তু তারাও জানতো না যে ইউসুফ আসলে কে। তারা সেই বিপজ্জনক রাস্তা দিয়ে গাড়িটা আস্তে আস্তে সামনে নিতে লাগলো। নিচে পাহাড়ি উপত্যকা আর দুই পাহাড়ের মাঝখানে একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে গরুর গাড়ি যাওয়াটা একটু টাফ হয়ে যায়। ঘোড়ার গাড়িগুলো আগে আগে পার হয়ে গেল, কিন্তু গরুর গাড়ি যে দুটো গাড়িতে খাদ্য বহর ছিল সে দুটো গাড়ি কেন যেন যেতে পারছিল না। ঘোড়ার গাড়িতে সামনে ওসমান এবং তার স্ত্রী বসেছিলেন এবং সেনারা আস্তে আস্তে এগিয়ে গেলেন, কিন্তু যখনই সেই পাহাড়ের ওপর দিয়ে গরুর গাড়িটা আনার চেষ্টা করলো সেই রাস্তাটা আস্তে আস্তে ফাটল ধরল। তারপর তারা অনেক তোড়ঝোড় করে বলল, দ্রুত চলে আসো, না হলে গরুর গাড়ি নিয়ে একদম গিরিখাদের মতো পড়তে হবে। তারপর খাদ্য শূন্যতার অভাবে হয়তো আমরা মারাই যাব। দুটো গরুর মধ্যে একটা খুব দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে চলে আসলো। গরুগুলো উপর থেকে নিচে তাকিয়ে ভয় পাচ্ছিল। একটা গরুর গাড়ি যেটা কিনা সবার থেকে পেছনে ছিল তার একটা চাকা গিরিখাদের একটা গর্তে আটকে গেল। গরু অনেকটা ভয় পাচ্ছিল, কারণ গরু তো ঘোড়ার মতো নয়। তারা নিচের দিকে তাকাতেই ওইখানে একদম বিস্মিত হয়ে গেল, কারণ হচ্ছে নিচে গভীর গিরিখাত ছিল। ভয়ে তাদের প্রাণ শুকিয়ে এসেছে। তারা প্রাণপণে টানার চেষ্টা করছে, ওদিকে রাস্তার ফাটল আরো বেড়েই চলেছে যেন।
গাড়ির অনেকটা অংশ সেই ফাটলের মধ্যে পড়ে প্রায় নিচে পড়ে যাবে। তখন সর্দার ওসমান লাফ দিয়ে সেই গাড়ির উপর পড়লেন। কারণ হচ্ছে খাদ্য যেখানে যাক যাক, কিন্তু প্রাণীর প্রতি তার বিশেষ ধরনের দয়া মায়া আছে। সেই সঙ্গে সঙ্গেই গরু দুটোকে দড়ি কেটে সেখান থেকে মুক্ত করলেন এবং দৌড়ে সেখান থেকে আসতে গেলেন। ততক্ষণে ফাটল ধরে গরুর গাড়ির সেই খাদ্য বহরটা নিচে পড়ে গেল। গরু দুটো এক দৌড়ে ওসমানকে ফেলে একদম সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু ওসমান সেই গিরিখাদের মধ্যে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সোহানা চিৎকার দিয়ে উঠল, কিন্তু ততক্ষণে ওসমান নিচে পড়ে গিয়েছে এবং ধুলাবালিতে কিছুই দেখা যাচ্ছে না। অনেকটা অংশ ভেঙে গিয়েছে সেই ব্রিজের। গরু দুটোকে বাঁচাতে গিয়ে ওসমান কি তাহলে প্রাণে মারা গেল? সমস্ত ব্রিজটা ভেঙে যাওয়ার পরে দুজন রক্ষী সেখানে গিয়ে নিচের দিকে তাকাতে লাগলো, কিন্তু ওসমানকে কোথাও দেখতে পেল না। তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। ওসমান কি তাহলে এই পাথরের সঙ্গে গিরিখাতের মধ্যে পড়ে গিয়েছে? সবাই কান্না করতে লাগলো, কারণ হচ্ছে তাদের সর্দার ওসমান সে নিজেকে পড়ে গিয়েছে। সবার মুখে এক ধরনের ক্লান্তির ছাপ এবং সবাই বেশ আতঙ্কিত হয়ে আছে। সোহানা কান্না করতে করতে সেখানে বসে পড়ল। হঠাৎ করেই নিচে থেকে একটা কালো ধোঁয়া উড়ে আসতে দেখা গেল। সেই ধোঁয়ার সঙ্গে বেঁধে আছে ওসমান। ওসমানকে দুটো কালো ধোঁয়া ধরে রেখেছে। তারপর ওসমানকে সবাই দেখে তাদের প্রাণে যেন পানি ফিরে আসলো। কালো ধোঁয়াটা ওসমান চেনে না। কিছুক্ষণ বাদে সেই দুটো কালো ধোঁয়া দুটো মানুষে পরিণত হলো। তাদের মুখে লম্বা ঘোমটা টানা এবং তাদেরকে দেখতে স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে না। সেই লোক দুটো তখন ওসমানকে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম সর্দার সাহেব। সর্দার ওসমান তখন সালাম গ্রহণ করলেন এবং বললেন, আপনারা কারা এবং এইভাবে আমার প্রাণ বাঁচালেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি হচ্ছেন আমাদের যুবরাজকে বাঁচানোকারী। আপনাকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। তবে আপনার এরকম বিপজ্জনক রাস্তায় আসা ঠিক হয়নি। আরেকটু সামনে যদি আপনি যেতেন তাহলে নির্ঘাত মারা পড়তেন, কারণ সামনেই শয়তান জিনেদের আড্ডাখানা। আর এদিক দিয়ে আপনারা যদি জিনের দুনিয়ায় প্রবেশ করতে যেতেন তাহলে আপনাদের সবাইকে হত্যা করা হতো, কারণ এই এলাকায় মানুষ প্রবেশ নিষেধ। সামনেই বিশাল বড় এক গেট আছে, যে গেটের মধ্যে দিয়ে শয়তানের জিনের রাজ্যে প্রবেশ করতে হয়। তবে আপনারা এদিকে কেন যাচ্ছিলেন? সেই লোক দুটোর কথা শুনে সর্দার ওসমান বলেন কি যে, আপনারা কারা? আমি আসলে চিনতে পারলাম না। তখন তারা তাদের মুখের সেই পর্দাটা সরালেন। পর্দাটা সরানোর সঙ্গে সঙ্গেই সে দুটো লোককে দেখে ওসমান বিস্মিত হয়ে গেল, কারণ এই দুটো লোকের কানগুলো বেশ লম্বা লম্বা, নখগুলো বেশ বড় বড়, দেখতে স্বাভাবিক মানুষের মতো নয়, একটু ভিন্ন রকমের, কালো কাপড় পরা। সর্দার ওসমান ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কারা আর এখানে কি চাচ্ছেন? আমাদেরকে কেন বাঁচালেন? তখন সেই দুজন লোক বললেন কি যে, আমরা হচ্ছি জিন, আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার নির্দেশ আছে, দয়া করে আমার সঙ্গে চলুন। তখন ওসমান বললেন, কোথায় যাব? ওসমানের কথায় তারা কোনো সাড়া দিল না। তারা ওসমানকে এবং সোহানাকে হাতে ধরলেন এবং ধরে সেইখান থেকে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। সমস্ত রক্ষী ওসমান এবং সোহানাকে গায়েব হতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তারা আসলে জানতো না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর জায়গায় তাদেরকে ফেলে রেখে সর্দার ওসমান এবং সোহানা চলে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? সমস্ত রক্ষীরা এবং ওইখানে যারা ছিল সবাই বেশ বিস্মিত হয়ে গেল। তারপর তাদের চারিপাশে বেশ কিছু কালো ধোঁয়ায় তাদের ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গেই জায়গাটা যেন একদম অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। জ্যোৎস্নার আলোয় সমস্ত জিনিস দেখা যাচ্ছিল। তারপর তারা যখন চোখ খুলল, তাদের নিজেকে আবিষ্কার করলো তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক সেখানটাই। তারা সবাই বিস্মিত হয়ে গেল, যেখান থেকে যাত্রা শুরু করেছিল তারা সেখানে কিভাবে পৌঁছে গেল। সর্দার ওসমান এবং সোহানা আকাশের উপর দিয়ে ভাসছে। একটা কালো রথ তাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওসমান বলতে লাগলো, আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আর আপনারা কারা? তখন সে দুজন লোক বলতে লাগলেন, সময় হলেই সবকিছু জানতে পারবেন, আপনাদেরকে নিয়ে যাওয়ার নির্দেশ আছে। সোহানা তখন জিজ্ঞেস করতে লাগলো, আপনারা কি জিনেদের মধ্যে কেউ? আপনারা কি জিন? তখন সেই লোকগুলো আবার বললেন, আপনারা ধৈর্য রাখুন, আপনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সোহানা আবার জিজ্ঞেস করতে লাগলেন, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে আপনারা কোথায় রেখেছেন? তাকে কি মেরে ফেলেছেন?
আমার ছেলে কোথায় আছে? তাদের কথা অগ্রাহ্য করে সে রথটা সামনের দিকে ভেসে যেতে লাগলো। আজকে প্রায় একদিন হয়ে গিয়েছে মায়া তার নিজের ঘরে গৃহবন্দী অবস্থায় রয়েছে। বাহিরের কারোর সঙ্গেই তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। গতকালকে সলেমান এসে তাকে গৃহবন্দী করে রেখেছে। ঘরের বাহিরে যাওয়ার অনুমতি নেই। বেশ কয়েকবার সলেমান এসে তার কাছে জিজ্ঞেস করে গিয়েছে যে ইউসুফের ঠিকানা কোথায় এবং সে কোথায় থাকে দ্রুত তাকে বলার জন্য। কিন্তু মায়া তার একটা প্রশ্নেই অটল রয়েছে, সেটা হচ্ছে ইকবাল কে এবং তোমরা ইউসুফকে কেন খুঁজছ আর আমাকেই বা কেন আটকে রেখেছ? কিন্তু সলেমান কোনোভাবেই তাকে সত্য বলছে না। তাকে একবার অবশ্য বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু মায়া বিভ্রান্ত হয়নি। মায়া তার নিজের রুমের বসে খাটের উপর বসে বসে কান্না করছিল। ভাবছিল তাকে এইভাবে আর কতদিন গৃহবন্দী অবস্থায় রাখা হবে। এই একদিন তাকে কিছুই খেতে দেওয়া হয়নি। মায়ের ভীষণ ক্ষুধা পেয়েছে। সে কি তার বাবাকে গিয়ে বলবে যে বাবা আমার ক্ষুধা লেগেছে? তার বাবা কি তার কথা শুনবে? মায়ের সঙ্গে হঠাৎ করে তার বাবা এরকম করছে কিসের জন্য? তার বাবা তো কোনোদিনই তার সঙ্গে এমন করেনি। হঠাৎ করেই দরজা টোকা পড়ল। তখন রাত বেশ খানিকটা গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। মায়া দরজার কাছে গেল, কিন্তু দরজার কাছে গেলেই তো আর কাজ হবে না। চারিদিকে রক্ষীরা তাকে বন্দি করে রেখেছে। তার রুমের আশেপাশে রক্ষীদের অভাব নেই। সে একবার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সে এখান থেকে পালাতে গেলেই রক্ষীরা তাকে ধরে ফেলছে। মায়া দরজা খুলে দেখিয়ে বিস্মিত হয়ে গেল। কারণ হচ্ছে তার সামনে যে লোক দাঁড়িয়ে আছে তাকে সে বহু বছর ধরেই চেনে এবং একজন মায়ের মতো তাকে লালন পালন করেছে। তার ঘরের সামনে তার মনি আম্মা দাঁড়িয়ে আছে। ছোটবেলা থেকেই মায়াকে মনি আম্মাই কোলে পিঠে করে মানুষ করেছে, আর ছোটবেলা থেকেই তাকে মনি আম্মা বলেই ডাকে মায়া। মায়ার সঙ্গে মনি আম্মার বেশ ভালো খাতির রয়েছে। এখানে যেসব গার্ডরা ছিল সেসব গার্ডদেরকে ঘুষিয়ে ফাঁসিয়ে ঘুমের ওষুধ খাইয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলা হয়েছে। মনিয়াম্মা ঘরের ভিতরে প্রবেশ করলো, তারপর দরজাটা লাগিয়ে দিল। মনিয়াম্মাকে পেয়ে হঠাৎ করেই মায়া কান্নায় ফেটে পড়ল। মনিয়াম্মার হাতে একটা খাবারের প্যাকেট, সে খাবারটা বের করলো। মনিয়াম্মা যে তার জন্য খাবার নিয়ে আসবে সেটা মায়া খুব ভালোভাবে জানত। মায়া বলতে লাগলো, মনিয়াম্মা আমি কিছু খাবো না, আমি আমার ইউসুফের কাছে যাব, আমাকে ইউসুফের কাছে নিয়ে চলো তুমি। মনিয়াম্মা তখন বললেন কি যে আগে খেয়ে নে, তারপর তোর ইউসুফের কাছে তোকে নিয়ে যাব। মনিয়াম্মা সঙ্গে সঙ্গে মায়াকে খাইয়ে দিতে লাগলেন, কিন্তু মায়া কোনোভাবেই তার জেদ থেকে বের হচ্ছিল না। বলল, আমাকে নিয়ে চলো না। মনিয়াম্মা তখন বললেন, আমি সব কিছুই তোকে বলবো, তুই আগে খেয়ে নে। মায়া তখন লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিল। মায়া বারবার বলছিল, আচ্ছা ইকবাল কে? বাবা বারবার কেন আমার কাছে এসে ইকবালের কথা জিজ্ঞেস করছে? এই কথা শোনার পর মনিয়াম্মার চোখ বড় বড় হয়ে গেল। ইকবাল? ইকবালের কথা তোকে কেন জিজ্ঞেস করবে? আর ইউসুফের কথা বা কেন জিজ্ঞেস করবে? তখন মনিয়াম্মা আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো ইউসুফ কে? ইউসুফ কোথায় থাকে? মায়া তখন বললেন কি যে, মনিয়াম্মা তুমি কি আমার বাবার তরফ থেকে কোনো ষড়যন্ত্র করার জন্য আমার কাছে এসেছো? ইউসুফের কথা তোমাকে বারবার জিজ্ঞেস করছো কিসের জন্য? মনিয়াম্মা তখন বললেন কি যে, শোন, আমি ছোটবেলা থেকে তোকে লালন পালন করেছি, আমি এমন কোনো কাজ করব না যার জন্য তোর ক্ষতি হয়। তুই কি জানিস ইকবালকে আর ইউসুফকে? সেটা তুই জানিস? তুই হয়তো জানিস না, আমি হয়তো তোর ইউসুফকে চিনি না, কিন্তু পুরো রাজ্য জুড়ে যে ইকবাল ইকবাল করছে সেই ইকবাল কে সেটা কি তুই জানিস? তুই হয়তো জানিস না। মায়া তখন বলতে লাগলো, আমি জানি না বলেই তো আমার বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বাবা কোনোভাবেই আমাকে বলতে চাচ্ছে না। তখন মনিয়াম্মা বললেন কি যে, তোর বাবা বলবে কিভাবে? তোর বাবা তাকে প্রতারণা করেই তো এই সিংহাসনের উপর বসেছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মাধ্যমেই তো তোর বাবা এই পুরো বিশ্ব সাম্রাজ্যের সম্রাট হয়েছে। এই কথা শুনে মায়া যেন একদম নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। মায়া তখন বলল, মনিয়াম্মা তুমি এগুলো কি বলছো? আমার বাবা একজন বিশ্বাসঘাতক, প্রতারক, প্রতারণা করে এই রাজ্যকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু কিভাবে সেটা? তখন মনিয়াম্মা বলতে লাগলেন, ইকবাল হচ্ছে এই রাজ্যের রাজা ছিল। মনিয়াম্মা মায়াকে সমস্ত ঘটনা বলতেই যাবে, ঠিক তখনই বাহিরে একটা আওয়াজ পেলেন সে। সঙ্গে সঙ্গেই মনিয়াম্মা মায়াকে বললেন, আমাদেরকে এখান থেকে দ্রুত পালাতে হবে। মায়া তখন বলল, আমরা কোথায় যাব মনিয়াম্মা? মনিয়াম্মা তখন জানালেন, কোথায় যাবো জানি না,
তবে এখান থেকে খুব দ্রুত পালাতে হবে, কারণ হচ্ছে এখানে থাকলে যে কোনো সময় আবার আমাদেরকে বন্দি করে ফেলবে। আর তোমার বাবা যে কি চাচ্ছে সেটাই বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গেই তারা লুকিয়ে পড়লেন। তারপর ভেতরে রক্ষীরা প্রবেশ করলো। মনিয়াম্মার দুজন খাস জিন আছে, যারা কিনা সবসময় মনিয়াম্মার আশেপাশে থাকে। সেই খাস জিন দুটো সেই ভেতরে প্রবেশ করা রক্ষী জিনেদেরকে চেপে ধরলেন এবং আশেপাশের সমস্ত রক্ষী জিনদেরকে অজ্ঞান অবস্থায় দেখে তার সন্দেহ হলো এবং তারা ভেতরে আসার সঙ্গে সঙ্গেই যখন দেখতে পেল দুজন জিন তাদেরকে আটক করেছে, তখন সেই দুজন জিন বলল কি যে মনিয়াম্মার সঙ্গে যে দুজন জিন আছে আপনারা দ্রুত বাইরে বেরিয়ে আসুন, বাইরে রথ তৈরি করা আছে, আপনারা দ্রুত রথে চড়ে এখান থেকে পালিয়ে যান, আমি ওদেরকে দেখছি। সঙ্গে সঙ্গেই মনিয়াম্মা এবং মায়া সেখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে সরাসরি ছাদে চলে আসলো। আশেপাশের রক্ষীরা ততক্ষণই টের পায়নি। তারা দুজন রথের উপর চড়ে বসলেন। রথটা আকাশের দিকে আগুন গতিতে উড়াল দিতে শুরু করলো। ঠিক তখনই পুরো রং মহলে ঢেরা পেটানো হলো যে এখান থেকে মায়া পালিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই সবাই জাগ্রত হলো। মনিয়াম্মার সঙ্গে থাকা সেই জিন দুটো ওদেরকে ছেড়ে দিয়ে রংমহল পেরিয়ে তাদের রথের পেছন পেছন যাওয়া শুরু করলো। কয়েকজন জিন সেই রথের পেছন পেছনে আক্রমণ করার জন্য যেতে শুরু করলো। আর সে যেহেতু রাজকুমারী ছিল, যার কারণে তাকে সরাসরি হামলাও করতে পারবে না, তাকে আক্রমণও করতে পারবে না। সঙ্গে সঙ্গেই ওই রংমহলের প্রধান যে দ্বাররক্ষী আছে সে ছুটে গেল প্রধান মহলে। প্রধান মহলের সবাই তখন ঘুমিয়ে আছে। সর্দার সলেমান বারান্দায় বসে আছে। বারান্দায় বসে সমস্ত জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন। সম্রাট সলেমান উঠে দেখলেন কি যে উপর দিক থেকে একটা জিন তার দিকে উড়ে আসছে এবং দূর থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে ঢেরা পেটানোর। সে সঙ্গে সঙ্গেই সে জিনটাকে জিজ্ঞেস করল। আসার সঙ্গে সঙ্গেই কি হয়েছে? সলেমানের চোখে মুখে ভীষণ উদ্বেগের ছাপ। সেই জিনটা ভীষণ হাঁপাতে হাঁপাতে এসে বলল, মহারাজ, একটা সমস্যা হয়ে গিয়েছে। সম্রাট সলেমান তখন বলতে লাগলেন, কি সমস্যা হয়েছে আমাকে খুলে বলো, এরকম উদ্বেগ দেখাচ্ছে কেন তোমাকে? তখন সেই প্রধান দ্বাররক্ষী বলেন কি যে মায়া তো পালিয়ে গিয়েছে, সে উত্তরের দিকে গিয়েছে। সঙ্গে সঙ্গেই সলেমান ভীষণ রেগে গেলেন এবং বললেন, তোমরা কি করছিলে যেসব পালিয়ে গেল? সর্দার সলেমান তখন আকাশের দিকে দেখলেন যে মায়া সত্যি সত্যি উত্তরের দিকে তাদের রাজ রথ নিয়ে উড়ে যাচ্ছে। তখন সলেমান বললেন কি যে রাজ রথের বেশি গতি নেই, তোমরা এখনই রক্ষী বহর নিয়ে তাকে হামলা করো এবং তাকে হাতে নাতে ধরে নিয়ে আসো। ওকে যে কোনোভাবেই হোক ওর মুখ থেকে ইউসুফের ঠিকানা বের করতেই হবে। আর তোমরা এখনও এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কিসের জন্য? তার পেছনে কি রক্ষীরা গিয়েছে? সেই জিনটা বললেন কি যে হ্যাঁ, তারা গিয়েছে, সঙ্গে মনিয়াম্মাও ছিল। মনিয়াম্মাই এই কাজটা করেছে। সে কিভাবে এমনটা করলো বুঝতে পারলাম না। সম্রাট সলেমান তখন বললেন, ও যদি সমস্ত বিষয় মায়াকে বলে দেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি দ্রুত গিয়ে মায়াকে আটক করো। বীরবল কোথায়? বীরবলকে খবর দাও। তখন সেই দ্বাররক্ষী জিনটা বললেন কি যে বীরবল তো এখন রাজ্যে নেই, সে দক্ষিণের রাজ্যগুলোতে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছে। রাজ্যের নিরাপত্তা বেষ্টিত আরও বাড়ানোর জন্য তাদের সঙ্গে মিটিংয়ে গিয়েছে। তিনি সম্ভবত এখন দক্ষিণে আছে। তাকে এখন ডেকে এনে মায়ের পেছনে যাওয়া সম্ভব নয়। বরঞ্চ আমি এবং আরও কিছু রক্ষী নিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, সে তো এই পৃথিবীর বাইরে আর যেতে পারবে না। যে প্রান্তেই যাক তাকে আমরা ধরে নিয়ে আসব। আপনি এসব বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন না, ঠিক আছে? তখন সঙ্গে সঙ্গে সেই দ্বাররক্ষী সেখান থেকে উড়াল দিলেন। রংমহলের দ্বাররক্ষীতে যে বেষ্টিত আছে তার নাম হাসান। হাসান অসংখ্য বছর ধরে এই রাজ্যের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। একটা সময় ছিল যখন ইকবাল এই রাজ্যে বিরাজমান ছিল, তখন হাসান ছিল ইকবালের সবচেয়ে কাছের এবং খাস লোক। তার হাতে শত শত জিনেরা রক্ষী হিসেবে তৈরি হয়েছে এবং তখনকার সময়ে হাসান ছিল এই রাজ্যের সেনাদলের অধিপতি। ইকবালকে হত্যা করার পর থেকেই এবং এই রাজ্যের পরিবেশ পরিবর্তন হওয়ার পর থেকেই তাকে সেনা অধিপতি থেকে নামিয়ে একটা নিচু পদে দেওয়া হয়েছে, যেখানে কিনা তাকে একদমই মানায় না, কারণ সে হচ্ছে একজন বীর যোদ্ধা, বীর স্রষ্টা। যখন বড় শয়তান হামলা করেছিল, দু হাতে সে শত শত হাজার হাজার জিনকে প্রতিহত করেছে এবং ইকবালের নজরে আসার জন্যই ইকবাল তাকে সেনা অধিপতি বানিয়েছিল।
কিন্তু ইকবাল মারা যাওয়ার পরে এই রাজ্যের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখনো মানুষের অন্তরে ইকবালের জন্য অনেক মায়া দয়া আছে। চারিদিকে শুধুমাত্র ইকবালের জয়ধ্বনি শোনা যাচ্ছে। যখন থেকেই ইকবালের জয়ধ্বনি শোনা গিয়েছে, হাসানের খুব ভালো লাগতে শুরু করেছে, কারণ আবারও সেই জয়ধ্বনি, ইকবালের নামে জয়ধ্বনি পুরো রাজ্য ভরে ছড়িয়ে গিয়েছে। প্রজারা কখন বিদ্রোহ করে বসে তার কোনো ঠিক নেই। তবে আজকে যদি ইকবাল বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু সবাই হঠাৎ করে ইকবালের নাম মুখে কিসের জন্য নিচ্ছে, হাসান সেটা বুঝতে পারছে না। হাসান সঙ্গে সঙ্গে সমস্ত রক্ষীদেরকে নিয়ে উত্তরের দিকে মায়াকে তাড়া করতে লেগে গেল। কারণ হচ্ছে হাসানের আর কোনো উপায় নেই, তাকে ধরে আনতেই হবে। আর পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মায়াকে সে বের করে আনতেই পারবে, কারণ পুরো পৃথিবীর শাসন করে এখন তারা। তবে যদি ব্রাজিলের জঙ্গলের মধ্যে ঢুকে যায় তাহলে তাকে খুঁজে বের করা বেশ খানিকটা মুশকিল হবে। হাসান বেশ বড় একটা রক্ষী বহর নিয়ে তাকে আনার জন্য ছুটে গেল। উত্তরের দিকে যাচ্ছে কিসের জন্য মায়া? মায়া সেটাই বুঝতে পারছে না। উত্তরের দিকে যাচ্ছে কেন মায়া? হাসান সেটাই বুঝতে পারছে না, কারণ উত্তর দিকে বর্ডার খুবই কাছে। এই জন্য হাসান সঙ্গে সঙ্গে সমস্ত রক্ষীগুলোকে নিয়ে সেই রথের পেছনে ছুটতে লাগলো। মায়া মনিয়াম্মাকে বলল, আমরা কোথায় যাচ্ছি? মনিয়াম্মা তখন বলল, জানি না। তবে তুমি কি ইউসুফের ঠিকানা জানো? আগে আমাদেরকে ওইখানে যেতে হবে, কারণ ইউসুফের কাছে না গেলে আমরা নিরাপদ না। আমার মনে হয় যে ইউসুফের কাছে যদি পৌঁছাতে পারি তাহলে হয়তো আমরা নিরাপদে সেখানে পৌঁছাতে পারবো এবং এদের হাত থেকে হয়তো বাঁচতে পারবো। মায়া তখন বললেন, হ্যাঁ, আমি ইউসুফের বাসা চিনি, এদিকটাই যেতে হবে। এদিক দিয়ে সোজা 17 মাইল দূরে গেলেই ইউসুফের বাসা পড়ে। আমরা তো অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। মনিয়াম্মা তখন পেছনের দিকে তাকিয়ে দেখলেন জিনেরা মায়াকে তাড়া করছে, আর একটু হলেই তারা ধরে ফেলবে, কারণ এসব জিনেদের গতি অনেক বেশি। আর যে রাজ বহরে করে তারা যাচ্ছে তার গতি খুব একটা নেই। তাদের সামনে যে পাখিটা আছে সেই পাখিটা খুব দ্রুত গতিতে কোনোভাবেই টানতে পারছে না। অনেক দ্রুত গতিতে তারা ছোটাতে লাগলো। মরিয়াম্মাও খুব দ্রুত গতিতে ছোটাচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন তাদেরকে আটকাতে পারছে না। কারা খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। সামনে এই রাজ্যের বর্ডার পড়ে, এই রাজ্যের বর্ডার পেরোলেই সমুদ্র পড়ে। সমুদ্রের উপরে গেলে তারা নিশ্চয়ই বিপদসীমা থেকে বাঁচতে পারবে, এবং পাশেই ব্রাজিলের জঙ্গল। পেছন থেকে হাসান গার্ডরক্ষীদেরকে বলতে লাগলো, ওদেরকে আটকাও, ওরা যেন কোনোভাবেই বর্ডার পার না করতে পারে, ওদেরকে ধরতে হবে। কিন্তু সামনে ওদেরকে দেখে মনিয়াম্মার রথটা ঘুরিয়ে ফেললো, ঘুরিয়ে ব্রাজিলের জঙ্গলের দিকে যেতে শুরু করলো এবং মনিয়াম্মার হাতে থাকা সেই ছড়িটা দিয়ে সেই বর্ডারের রক্ষীদের উপর আক্রমণ করলো। বর্ডারের রক্ষীরা যেন রাস্তা ছেড়ে দিলেন, কারণ মনিয়াম্মার ক্ষমতার কাছে তারা কিছুই না। মনিয়াম্মার অনেক অভিজ্ঞতা আছে, আর তারা তো শুক্রে 8 দিনের রক্ষী মাত্র। বর্ডার থেকে তারা বেরিয়ে গেল। তারপর পেছন দিকে একটা বড় গোলা বর্ষণ হতে দেখা গেল। জিনগুলো তখনও তাদের পিছু পিছু আসছে। খানিকটা দূরে আসতেই হাসানের রক্ষী বহর সঙ্গে সঙ্গে মায়া এবং মনিয়াম্মাকে আটকে ফেললেন। কারণ হচ্ছে তাদের রথের গতি খুব একটা বেশি নেই, আর এরা খুবই প্রফেশনাল জিন। শত শত বছর ধরেই এই রাজ্যকে পাহারা দিয়ে আসছে। কুল্লুস রাজ্য তাদের কাছে খুব চেনা, তারা সমস্ত বিশ্বই ভ্রমণ করেছে। এত দ্রুত তো মায়া পালিয়ে যেতে পারবে না। সঙ্গে সঙ্গেই হাসান বললেন, রাজকুমারী, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, মহারাজের নির্দেশ আছে। মনিয়াম্মা তখন বললেন, হাসান, আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি। এই যে আজকে পুরো দেশ জুড়ে, পুরো বিশ্ব জুড়ে যে ইকবালের নামের জয়ধ্বনি হচ্ছে, সেই ইকবালের সেনা অধিপতি ছিলে তুমি একটা সময়, আর আজকে তুমি আমাদেরকেই ধরতে এসেছো। হাসান তখন বললেন, আমি শুধুমাত্র রাজ সিংহাসনের কথা শুনি, আর কারো কথা নয়। কে ছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে ইকবাল যদি বেঁচে থাকতো তাহলে আমি কখনোই আমাদের সম্রাটের কথা শুনতাম না। ইকবাল এই পৃথিবীতে এখন আর বেঁচে নেই, যার কারণে আমি শুধুমাত্র সিংহাসনের গোলামি করি। আপনি আমাদের সঙ্গে দ্রুত চলুন, আমাদের সঙ্গে না গেলে আপনাকে হত্যা করতে আমরা বাধ্য হব। তখন মনিয়াম্মা তার দৈব শক্তি দিয়ে হাসানের উপর আক্রমণ করলেন। চারিদিকে যত জিনারা ছিল সবাই চোখে ধোঁয়াশা দেখতে লাগলো। এক ধরনের লাইটেনিং স্পার্ক সবার উপর মারতে লাগলেন। সঙ্গে সঙ্গে সমস্ত জিনারা বিধ্বস্ত হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলেন, এবং কিছু জিন নিচে পড়ে গেল এবং মায়াকে সেই জিনেরা আক্রমণ করলেন। রথটা ভেঙে মায়া নিচে পড়ে যাচ্ছে। মায়া তার ডানায় ভর করে আসমানে উঠতেই যাবে, ঠিক তখনই হাসান তাকে শক্ত করে ধরে ফেলল।
একটুর জন্য মায়া এখান থেকে পালিয়ে যেতে পারেনি। মনিয়াম্মাকে শক্ত করে বেঁধে ফেলা হলো। তারপর তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে বাধা হচ্ছিল। ঠিক তখনই হীরামন উপর থেকে আগুন বর্ষণ করে সেখানের আশেপাশের সমস্ত জিনদেরকে যেন জ্বালিয়ে পুড়িয়ে দিল। হীরামনের মুখ দিয়ে এক ধরনের আভা বের হয়। সেই আভায় সমস্ত জিনেরা জ্বলে পুড়ে গেল। তারা সেখান থেকে ওমাগো বাবাগো করে পালাতে লাগলো। হাসানও সেখান থেকে খানিকটা আঁচ পেয়ে সরে গেল, কারণ এই আগুনের মধ্যে পড়লে হাসান নির্ঘাত মারা যাবে। কিছু জিন আহত হলো, তবে সংখ্যায় সেগুলো বেশি নয়। সঙ্গে সঙ্গেই মনিয়াম্মা এবং মায়া ছাড়া পেয়ে গেল, এবং হীরামন যে কিনা মায়ার পাখি ছিল, হীরামনকে দেখে মায়া বেশ খুশি হলেন এবং হীরামনের কপালে চুমু খেলেন। বললেন কি যে, হীরামন তুই এসেছিস, তুই আমার লক্ষ্মী সোনা। তাই বলে হীরামনের পিঠে চড়ে মায়া এবং মনিয়াম্মা আকাশে উড়াল দিলেন। হীরামনের গতি দুর্দান্ত। হীরামনের সঙ্গে এসব জিনেরা পেরে উঠবে না। কিছুক্ষণ বাদে সেসব জিন আবার উঠে বসলেন, কারণ হীরামনের গায়ে যে আগুনটা আছে সেটা প্রাণঘাতী নয়। কিছুক্ষণের জন্য সমস্ত মানুষ এবং জিনদেরকে শিথিল করে ফেলে। হীরামন আকাশের দিকে উড়াল দিল। কোন দিকে গেছে কিছু জিন দেখে ফেলেছে। হীরামনের পিছন পেছন হাসান এবং তার রক্ষী বহর যেতে শুরু করলো। হাসান ব্রাজিলের যে জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, সেখানে থাকতো কিছু জিন, যে জিনদের সঙ্গে বীরবলের দেখা হয়েছিল এবং বীরবল যাদের সঙ্গে নিয়ে সেই গুফায় গিয়েছিল স্লিপিং চেম্বার থেকে সমস্ত জিনেদেরকে বের করার জন্য। তারা হাসানকে দেখে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? হাসান তখন বলল, রাজ্যে গভীর সংকট এসে পড়েছে, আমরা যাচ্ছি আমাদের রাজকন্যা মায়াকে আটকানোর জন্য। তখন সেই সর্দার জিজ্ঞেস করলেন, কেন মায়াকে কেন আটক করা হচ্ছে? সে বৃদ্ধ জিনটা তখন বললেন, আমাদের সম্রাট ইকবাল বেঁচে থাকলে আজকে হয়তো পৃথিবীতে এরকম দিন দেখা লাগতো না, আমাদেরকেও পালিয়ে থাকা লাগতো না। আমার সঙ্গে বীরবল দেখা করতে এসেছিল এবং তিনি স্লিপিং চেম্বারগুলো থেকে কিছু জিনকে বের করে নিয়ে গিয়েছে। তখন সেই লোকটা বললেন কি যে, আমিও তোমাদের সঙ্গে যাব, আমি তোমাদের সেনা অধিপতিদের যোগ দিতে চাই। তুমি কি এখনো ইকবালের দলে আছো? হাসান তখন বললেন, সিংহাসন যার হাতে আমি তার সঙ্গেই। তখন সেই জিনগুলো বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি চলো, রাজকন্যাকে আটক করতেই হবে যেভাবে হোক। আর আমরা তো সর্দার সলেমানের সঙ্গেই কাজ করি, তাই না? আর বীরবল যেহেতু আমাদেরকে শাসিয়ে গিয়েছে, তাদের কথা ছাড়া আর তো উপায় নেই। হাসান তখন বললেন, যেতে তো হবেই, কারণ সিংহাসনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে নির্ঘাত হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেশ কিছু জিন তাদের সঙ্গে জয়েন করল, কারণ যে কোনোভাবেই হোক মায়াকে ধরতে হবে। তারা মায়ার পিছু পিছু ছুটতে লাগলো। মায়াকে দেখা যাচ্ছে, হীরামন খুব দ্রুত গতিতে উড়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই জিনেরা তাকে ধরতে পারছে না। তারা ইউসুফের সেই বাড়ির দিকে যেতে লাগলো। খানিক্ষণ বাদে মায়া, হীরামন এবং মনিয়াম্মা গায়েব হয়ে গেল। তারা চারিপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাদের পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? হাসান ভীষণ রেগে ফেটে পড়ল, কারণ হচ্ছে কোনোভাবেই মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়া নিশ্চয়ই আশেপাশেই কোথাও লুকিয়ে পড়েছে, না হলে কোথাও তো যাবার কথা নয়। মেফো এবং নাভ ছদ্মবেশ ধরে কুরুলুস রাজ্যের আকাশসীমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে যখন বর্ডার দিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে, তারা বলেছে যে বাণিজ্য করার জন্য এসেছে, কারণ তাদেরকে কেউ চেনে না এবং তাদেরকে কেউ এর আগে দেখেওনি। তারা শুধুমাত্র কুরুলুস রাজ্যের আশেপাশে ঘুরে ফিরে দেখল চারিদিকে শুধুমাত্র ইকবালের নামের জয়ধ্বনি। ইকবালকে সবাই যেন খুব ভালোভাবে চেনে, যারা কিনা পুরাতন এই রাজ্যে অনেক বছর ধরে আছে। ইকবালের এই মুখের কথা শুনে তারা ভীষণ রেগে গেল, কারণ হচ্ছে ইকবাল একটা সময় পুরো বিশ্বকে তছনছ করে ফেলেছিল। কি এক সম্রাট ছিল! সবাই ভীষণ রেগে আছে এই বর্তমান মহারাজের উপর। এখান থেকে সমস্ত রিপোর্ট দ্রুতই নিয়ে ক্যান্টিলিয়ার কাছে জমা দিতে হবে, কারণ হচ্ছে খুব দ্রুতই কুরুলুস রাজ্যের উপর তারা হামলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দর্পির প্রোডাকশন অনেকটা হয়ে গিয়েছে, প্রায় লক্ষাধিক জিন এই কয়েক মাসে তারা প্রোডাকশন দিয়েছে। তাদের সৈন্যবহর পুরো ব্রাজিল জুড়ে ছড়িয়ে পড়েছে, ব্রাজিলের প্রত্যেকটা জায়গায়। আর তারা আন্ডারগ্রাউন্ডের যেসব রাজ্যগুলোকে টেকেল দিচ্ছে, সেসব রাজ্যগুলোকেও তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। খুব শীঘ্রই এই কুরুলুস রাজ্যের উপর হামলা করতে হবে। কিন্তু কুরুলুস রাজ্যে বর্তমানে যেসব ট্র্যাজেডিক্যাল মোমেন্ট চলছে, সেসব দেখে মেফো হাসতে লাগলো, কারণ হচ্ছে খুব দ্রুতই এই কুরুলুস রাজ্য তাদের দখলে চলে যাবে এবং তারা এই কুরুলুস রাজ্যকে নিজেদের করে নেবে। মেফো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার রাগ হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে
শুধুমাত্র ইকবালের জয়ধ্বনিতে পুরো কুরুলুস রাজ্য যেন মেতে আছে। সঙ্গে সঙ্গেই নাফ এবং মেফো সেখান থেকে বেরিয়ে গেল। তারা উড়াল দিয়ে জঙ্গলের সেই হেডকোয়ার্টার্সে পৌঁছে গেল। ক্যান্টিলিয়া তখন তার সিংহাসনেই বসেছিল, চারিদিকে রক্ষী বহর বসে আছে। মেফো এবং নাফ সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলল কি যে কি খবর নিয়ে এসেছো শয়তানের চেলারা। ক্যান্টিলিয়া এই কথা বলার পরে মেফো এবং নাফ বলল, কুরুলুস রাজ্যের অবস্থা খুবই শোচনীয়। খবর নিয়ে এসেছি, কুরুলুস রাজ্য থেকে সম্রাট সলেমনের মেয়ে মায়া পালিয়েছে। আর পুরো রাজ্য জুড়ে সত্য কথাই বলেছে আমাদের দূত। কারণ হচ্ছে এখান থেকে আমরা যেটা দেখে এসেছি, পুরো কুরুলুস রাজ্য জুড়ে শুধুমাত্র ইকবালের নামের জয়ধ্বনি। এত বছর পর ইকবালের নামের জয়ধ্বনি কেন শুরু হলো সেটাই বুঝতে পারছে না। তবে মহারাজ, আমি যতটুকু দেখে আসলাম, আমরা খুব শীঘ্রই আমরা হামলা করব কুরুলুস রাজ্যের উপর। তারপর পুরো বিশ্ব সম্রাট হবেন আপনি, আমি হব মন্ত্রী, আর ও হবে সেনাপতি। খুব শীঘ্রই আমরা আবার পুরো বিশ্বের উপর শাসন করতে পারবো। হীরামন খুব দ্রুত গতিতে উড়ে আনন্দনগরে চলে আসলো। আনন্দনগরে সেই বাড়িতে এসে তারা দেখতে পেল সেই বাড়ির মধ্যে কেউই নেই। ইউসুফের মা সোহানা এবং কেউই সেখানে নেই। কিন্তু তারা কোথায় গিয়েছে? তখন সেখানে দুজন লোক এসে পড়ল। লোক এসে বলল কি যে, আমরা এরকম ভাবে তো ইউসুফকে খুঁজে বেড়াচ্ছি, আপনারা কারা আর এখানে বসে কি করছেন? মায়া এবং মনিয়াম্মা তখন মানুষের রূপেই ছিলেন। তখন তারা বলতে লাগলেন, আমরা ইউসুফকে খুঁজতে এসেছি। যারা ওই কালো পাহাড় থেকে ফিরে এসেছে তারাই ওসমানের বাড়ির সামনে এসে ঘাঁটি গাড়ল, মানে হচ্ছে এখানে এসেই তারা বসে আছে। কারণ ওসমান যতক্ষণ না ফিরবে তারা এখান থেকে নড়বে না। তাদের সঙ্গে দুজন জিন ছিল যারা কিনা মনিয়াম্মাকে দেখে চিনতে পারল। মনিয়াম্মার কাছে এসে সেই জিন দুটো বললেন, মনিয়াম্মা, আমার সালাম নিন। আমাকে চিনতে পেরেছেন? মনিয়াম্মার সঙ্গে সঙ্গে চিনতে পারল। এরা হলো ইলু আর বিলু, দুই ভাই। এরা মনিয়াম্মার খুব কাছের লোক ছিল একটা সময়। কিন্তু তোরা এখানে কি করছিস? ইলু বিলু তখন বলল কি যে, আমরা এই তান্ত্রিকের সঙ্গে থাকি এবং এনার সঙ্গেই সবসময় আমরা কথা বলি, আমরা এনার গোলামি করি। ইলুবিলুর এই কথা শুনে বলল কি যে, তোরা এনার চাঙ্গুলে ফেসে গেলি কিভাবে? ইলুবিলু তখন বলল কি যে, না, আমার এনার সাথে থাকতেই ভালো লাগে, আর ইনি আমার গুরু, এনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তান্ত্রিক তখন মনিয়াম্মা এবং মায়াকে দেখে চিনতে পারলেন, কারণ তান্ত্রিক এর আগেও জিনের দুনিয়া গিয়েছে। সঙ্গে সঙ্গেই তান্ত্রিক তাদের পায়ের কাছে লুটিয়ে পড়লেন, বললেন কি যে, আমাকে ক্ষমা করবেন রাজকন্যা। সঙ্গে সঙ্গে চারিপাশের সবাই যেন বিস্মিত হয়ে গেল। এই তান্ত্রিকের মাথা কি খারাপ হয়ে গিয়েছে? একটা মেয়েকে রাজকন্যা বলছে, আর এখন কি আগের মতো সেই রাজা বাদশাহ আছে নাকি? তখন মায়া বললেন কি যে, আরে উঠুন উঠুন, আপনি কি জানেন আমার ইউসুফ কোথায় আছে? আমাকে কি বলতে পারবেন? ইলুবিলু তখন বলল কি যে, হ্যাঁ, আমি জানি ইউসুফ কোথায় আছে। আমাদের সর্দার ওসমানকে ধরে নিয়ে গিয়েছে দুজন জিন, ওরা দক্ষিণের দিকে গিয়েছে। সঙ্গে সঙ্গেই মনিয়াম্মা বুঝতে পারলেন ওরা কোথায় গিয়েছে সেটা আমি জানি। মায়া তখন বলল, মনিয়াম্মা, ওরা কোথায় গিয়েছে? তুমি সত্যি সত্যি বলতে পারবে? বলো না কোথায় গিয়েছে। মায়া এই কথা বলার পর মনিয়াম্মা বললেন কি যে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো এখান থেকে। মায়া সিগন্যাল দিয়ে হীরামনকে ডাকলেন, কিন্তু মায়া আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কারণ হচ্ছে সেখানে শুধুমাত্র হীরামনই আসেনি, সঙ্গে সঙ্গে সেখানে টগরও চলে এসেছে। হীরামনকে টগর কিভাবে খুঁজে পেল? নিশ্চয়ই টগর হীরামনের প্রেমে পড়েছে, না হলে এই বেটা আমার পাখিকে কিভাবে খুঁজে পাবে? আর টগর এতক্ষণ কোথায় ছিল? টগর তো ইউসুফের পাখি। সঙ্গে সঙ্গেই ইউসুফের পাখি টগর মায়ার কাছে এসে দাঁড়ালো এবং মায়াকে আদর করতে লাগলো। মায়া তাকে তার গলায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং বলল, হীরামন এবং টগর, চল, আমার ইউসুফ কোথায় আছে সেখানে নিয়ে চল, আমাকে সেখানে নিয়ে চল দ্রুত। সঙ্গে সঙ্গে হীরামনের পিঠে মায়া এবং তার সেই মনিয়াম্মা চড়ে বসলেন। তারা আকাশে উড়াল দিল। আকাশে উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসানের রক্ষী বহর তাদেরকে দেখে ফেলল। কারণ হচ্ছে হীরামনের গায়ে ফিনিক্স পাখির মতো আগুন জ্বলে যখন সে খুব আনন্দে থাকে। মায়া তখন বলল, তুই আগুনটা নেভা, আমাদেরকে খুব দ্রুত ওরা দেখে ফেলবে। যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। হাসানের রক্ষী বহর মায়াকে দেখে ফেলল এবং সঙ্গে সেই বৃদ্ধ জিনের দলও আছে, যারা কিনা মায়াকে ধরার জন্য এদের সঙ্গে দলে যোগ দিয়েছে। কারণ হচ্ছে কোনো কিছু করার নেই, এদের সঙ্গে যেতেই হবে। যদি না যায় তাহলে হয়তো এই পুরো মহল্লায় শেষ করে দিবে ওরা।
তারপর সেই বৃদ্ধ জিনগুলো হাসানের সঙ্গে যেতে লাগলেন। হাসানও মায়াকে তাড়া করতে লাগলেন। মায়া খুব দ্রুত গতিতে টগরকে এবং হীরামনকে ছুটাতে লাগলো। হীরামন সামনের দিকে যেতে লাগলো। প্রচণ্ড গতিতে মায়াকে তারা তাড়া করছে। মায়া একটা জায়গায় এসে যেন নিজেকে আর নিতে পারছে না, সে ভীষণ হাঁপিয়ে পড়েছে। হাসানের দল তাকে প্রায় ধরে ফেলবে। জায়গাটার চারিপাশে শুধুমাত্র জঙ্গল, আশেপাশে মানুষজনের বাড়িঘর নেই। চারিপাশে তাকালে মনে হয় এখানের আশেপাশে কোনো মানুষজন বসবাস করে না এবং তারা জিনেদের এরিয়া থেকে অনেকটা নিচে চলে এসেছে। উঠতে উঠতে যে এখানটায় চলে এসেছে তারা বুঝতে পারেনি, কিন্তু টগর তো তাদেরকে এখানেই উড়িয়ে নিয়ে এসেছে। তার মানে টগর এর আগেও এখানে এসেছে, আর ইউসুফ যে এখানে আছে টগর নিশ্চয়ই জানে। হীরামন তখন খুব দ্রুত গতিতে সেই জায়গাতে উঠতে লাগলেন, কারণ টগর যেটা বলবে হীরামন সেটাই করবে। হাসান তাদেরকে প্রায় ধরে ফেলল। ততক্ষণে প্রায় সকাল হয়ে গিয়েছে, সূর্যের আলো ফুটে গিয়েছে। হীরামন টগর এক পাশে দাঁড়িয়ে আছে আর অন্য পাশে তাদেরকে ঘিরে রেখেছে লক্ষ লক্ষ শত শত জিন। এবার কোথায় যাবি তোরা বল? রাজকন্যা, আমি আবারও ভালোভাবে বলছি, আমাদের সঙ্গে চলুন। সর্দার সলেমান যা বলবে আমরা তাই করব। আপনি দ্রুতই আমাদের সঙ্গে চলুন। আপনি যদি রাজকন্যা না হতেন, কখন আপনাকে নিয়ে যেতাম, কখন আপনাকে মারধর করতাম সেটা আপনি বুঝতেও পারতেন না। মায়া তখন বলল, হাসান, মুখ সামনে কথা বলো, আমি তোমাদের রাজকন্যা। যতই হোক বিপদে পড়েছি বলে তুমি এরকম ভাবে কথা বলতে পারো না। ইউসুফ তখন তার নিজের ঘরেই ঘুমিয়েছিল। চারিপাশে শোরগোল শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। ইউসুফ গত একদিন যাবৎ ভীষণ পরিমাণ অসুস্থ। দক্ষিণের আকাশ দিয়ে একটা রথ উড়ে আসতে দেখল সবাই। সেই রথটা এসে পড়ল সেই একদম রক্ষীবহরের মাঝখানে, যেখানে কিনা মায়া দাঁড়িয়েছিল। মায়াকে দেখে সঙ্গে সঙ্গে সোহানা চিনতে পারল এবং মায়া যে বিশাল ডানার উপর ভর করে উড়ছে এবং সেখানে দুটো পাখি আছে, সেগুলো দেখে সোহানা ভীষণ ভয় পেয়ে গেল। ওসমান জানে যে এরা কারা, কারণ ওসমান খুব ভালোভাবেই বুঝতে পারছে যে সে জিনেদের দুনিয়ায় চলে এসেছে এবং তার আশেপাশে যারা আছে সবাই জিন। কিন্তু সবাই এ কোথায় দাঁড়িয়ে আছে? ওসমান সঙ্গে সঙ্গেই বললেন কি যে আপনারা কারা, এবং সেই দুজন জিনকে দেখে হাসান চিনতে পারলেন এবং বললেন, হুরাম, তুই এখানে কি করছিস? হাসানকে হুরাম বললেন কি যে আমার নির্দেশ আছে এইখানে এদেরকে নিয়ে আসা। হাসান তখন বললেন, এরা কারা? হুরাম তখন বলল, আমরা জানি না, তবে আমাদের সম্রাট, আমাদের সেনা অধিপতি হানিফা বলেছে এদেরকে এখানে নিয়ে আসার জন্য। হুরাম এই কথা বলার পর হাসান বুঝতে পারল না, হানিফা? হানিফাকে তো গত একদিন যাবৎ আমি আমার রাজ্যে দেখিনি। আমাদের মহাসেনাপতি হানিফা কোথায়? আমি তো তাকে খুঁজে বেড়াচ্ছি। হানিফা বীরবল কেউই রাজ্যে নেই, আর সেই সুযোগে দায়িত্ব পড়েছে আমার উপর। হানিফা কোথায় আছে? এই কথা বলার পর মায়া বললেন কি যে হানিফাকে তোমরা খুঁজছো কিসের জন্য? আর হাসান, হানিফা কোথায় আছে? হুরাম তখন বলল কি যে হানিফা আমাকে এদেরকে এখানে নিয়ে আসার জন্যই বলেছিল। সবাই একত্রিত হয়ে গিয়েছে, সবাই বেশ বিস্মিত, সবাই একে অন্যের দিকে তাকাতে লাগলো। বাইরে ভীষণ শোরগোল শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। ইউসুফ বিগত 2 দিন যাবৎ বেশ খানিকটা অসুস্থ ছিল। সেদিন যখন সে হানিফাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আমার বাবা মাকে, তখন সে যখন জানতে পারল তার বাবা হচ্ছে গিয়ে এই বিশ্বের সম্রাট এবং জিনেদের সম্রাট ছিল, ঠিক এই কথা শোনার পরেই ইউসুফ আবার অজ্ঞান হয়ে যায়। কারণ ইউসুফের গায়ে প্রচণ্ড পরিমাণ ক্ষতর দাগ ছিল এবং বেশ খানিকটা আঘাত পেয়েছে। নিজে নিজে হিল হতেও প্রায় 1 দিনের মতো সময় লাগবে। ইউসুফ বিগত 27 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। 27 ঘন্টা কি হয়েছে ইউসুফ নিজেও জানে না। ইউসুফকে খুব কড়া একটা ওষুধ দেওয়া হয়েছে, কারণ ইউসুফ যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে তাকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না, সেটাই বৈদ্যমশাই বলেছে। হানিফা, সালমান এবং মারিয়া এখানেই ছিল, এই রানা প্যালেসেই। ইউসুফের ঘুম ভাঙল। চারিদিকে শোরগোল শুনে ইউসুফ ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে সে বাহিরে টগরের আওয়াজ শুনতে পেল। টগর? সঙ্গে সঙ্গেই সে হীরামনেরও আওয়াজ শুনতে পেল এবং আশেপাশে যে তার মায়া আছে সেটা সে বুঝে গেল। সঙ্গে সঙ্গেই ইউসুফ ঘুম থেকে উঠে পড়ল। উঠে সে বাহিরে আসলো। বাহিরে এসে সে চারিপাশে খুঁজতে লাগলো। তারপর সে উঠে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখতে পেল একদম তার মাথার উপরে দূরেই টগরকে দেখা যাচ্ছে। টগর ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গেই ইউসুফের কাছে চলে গেল
ইউসুফ টগরের উপর চড়ে বসল। হানিফা তখন নিচেই ছিল। হানিফা যখন দেখল ইউসুফ সেখানে নেই, হানিফা, সালমান এবং মায়ার সঙ্গে সঙ্গে উপরে চলে আসলেন। উপরে এসে যখন দেখতে পেল হানিফা পুরোপুরি সুস্থ, হানিফা, সালমান এবং মারিয়া উপরে উঠে এসে দেখতে পেল ইউসুফ পুরোপুরি সুস্থ এবং সে টগরের পিঠে চড়ে বসে আছে। ইউসুফ আশেপাশের সমস্ত জিনিস দেখে একদম অবাক হয়ে গেলেন। ইউসুফ যেখানে দাঁড়িয়ে আছে এবং সমস্ত জিনেরা চারিদিকে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আর কোথাও না, এটা হচ্ছে রানা প্যালেস, যেখান থেকে কিনা এই গল্পের সূচনা হয়েছিল। ইউসুফকে দেখে সমস্ত জিনেরা চিনে ফেলল। তারা দেখে যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। সেই বৃদ্ধ জিনটা সেখানে দৌড়ে আসলেন এবং ইউসুফের হাত ধরে বললেন, মহারাজ, আপনি এখনো বেঁচে আছেন? আমার বিশ্বাস হচ্ছে না। হাসানেরও যেন দুই চোখে বিশ্বাস করতে পারছে না। চারিদিকে লক্ষ লক্ষ জিন তাদেরকে ঘিরে রেখেছে, সূর্যের আলো ফুটেছে। ইউসুফ চারিদিকে এতগুলো জিন দেখে আসলেই অবাক হচ্ছে। হাসান সঙ্গে সঙ্গেই ইউসুফের কাছে ছুটে গেল এবং ইউসুফের আরেক হাত ধরে বলল কি যে, মহারাজ, আপনি যে এখনো জীবিত আছেন আমরা কেউই জানতাম না। সঙ্গে সঙ্গেই সেই মুরব্বী সেই জিনটা এবং হাসান ইউসুফের সামনে মাথা নত করল এবং বলল, মহারাজ, আপনি যে এখনো জীবিত আছেন আমরা জানতাম না, আমাদেরকে ক্ষমা করবেন। হাসানের নত হওয়া দেখে ওইখানের যত জিন ছিল, কারণ হচ্ছে হাসান এবং সেই বৃদ্ধ জিনটাই হচ্ছে সমস্ত জিনেদের অধিপতি, সেহেতু সেখানে প্রায় লক্ষাধিক জিন ছিল এবং সমস্ত জিনেরা ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। চারিপাশে শুধুমাত্র কালো ধোঁয়ায় ছেয়ে গেল, কারণ এখানে যারা আছে সবাই জিন। এবং হাসানকে এবং সেই বৃদ্ধ জিনটাকে যখন হাঁটু গেড়ে বসে পড়তে দেখলেন, সবাই তাদের হাঁটু গেড়ে সেখানে বসে পড়ল। তারা বলতে লাগলেন, আমাদের সম্রাট, আপনি এখনো জীবিত আছেন, আমাদের সম্রাট আপনি। ইউসুফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে আসলে কে? আর এরা এরকম করছে কিসের জন্য ওর সঙ্গে? গতকালকে ইউসুফ তার বাবার সম্পর্কে হালকা একটু জেনেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ইউসুফ আসলে বুঝতে পারছে না তাকে সবাই মহারাজ হিসেবে ঘোষণা করছে কিসের জন্য। সঙ্গে সঙ্গেই মনিয়াম্মাও বসে পড়লেন। মহারাজ, আপনি বেঁচে আছেন এখনো? মায়াও হাঁটু গেড়ে বসে পড়ল ইউসুফের সামনে, কারণ সমস্ত জিনেরা যেখানে ইউসুফকে তাদের সম্রাট মেনেছে সেখানে মায়াকেও তো হাঁটু গাড়তে হবে, তাই না? সঙ্গে সঙ্গেই হানিফা, সালমান এবং মারিয়াও হাঁটু গেড়ে বসে পড়ল। কারণ হচ্ছে সূর্যের আলোর আভার মধ্যে যে মানুষটাকে দেখা যাচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে এই রাজ্যের উত্তরসূরি, ইকবালের একমাত্র পুত্র ইউসুফ। ইউসুফের জন্য বিস্ময়ের কোনো শেষ নেই। সুহানাও হাঁ করে তাকিয়ে আছে, আর সর্দার ওসমান সে তো এসব বিষয়ে আগে থেকেই আঁচ করতে পেরেছিল। সবার যেন বিস্ময়ের সীমা রইল না, সবাই শুধুমাত্র ইউসুফের দিকে তাকিয়ে আছে। ইউসুফ যেন জ্বলন্ত অগ্নি হয়ে সূর্যের মধ্যে থেকে ফেটে পড়ছে এক জ্বলন্ত আভা। চারিদিকে থমথমে পরিবেশ, আকাশ যেন মেঘলা হয়ে বৃষ্টি ঝরবে এখনই। চারিদিকে সবাই ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসে আছে। সবাই ইউসুফকে তাদের মহারাজ বলে ঘোষণা কেন করছে ইউসুফ সেটাই বুঝতে পারছে না। ইউসুফ মাটিতে নেমে আসলো, সবাই উঠে দাঁড়ালো হানিফার ইশারায়। হানিফার ইশারায় সবাই উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ইউসুফ হানিফাকে জিজ্ঞেস করতে লাগলো, চাচা, আমি আসলে কে? আপনি আমাকে এখন পর্যন্ত বলেননি। হানিফা তখন বলল, সমস্ত কিছু বলার সময় হয়ে এসেছে, তোমাকে সমস্ত কিছু জানাতে হবে। ইউসুফ তখনও চুপচাপ করে বসে আছে। সবাই ইউসুফকে দেখে বেশ আনন্দিত। সবাই ভেবেছে এটা তাদের মহারাজ ইকবাল, কিন্তু তারা আসল সত্য এখন পর্যন্ত জানে না। ইউসুফ তখন বলল, চাচা যান, আমার পরিচয় কি আমি জানতে চাই। আমি হঠাৎ করে কেন এতগুলো জিনের অধিপতি হয়ে গেলাম? এতগুলো জিন কেনই বা আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল? আর আমার বাবা কে ছিলেন এবং তিনি এখন কোথায় আছেন? আমি সমস্ত কিছু জানতে চাই, সমস্ত কিছু বলেন। এটা শুনে হাসান এবং সে বৃদ্ধ জিন এবং আশেপাশে সবাই চমকে গেল। তাহলে এই ছেলেটা কে? এ কি তাদের মহারাজ ইকবাল নয়? কিন্তু এ তো একদম হুবহু ইকবালের মতোই দেখতে। হানিফা তখন বলল, শোনো ইউসুফ, এই ঘটনার সূত্রপাত হয়
আজকে থেকে প্রায় 500 বছর আগে, যখন এই সিংহাসনে আমাদের পূর্ব মহারাজ আধিরাজ বিরাজমান ছিল। তখন পুরো বিশ্বের মুসলিম জিনেদের সম্রাট ছিল আধিরাজ। আধিরাজের কথাই সবাই উঠত বসত। শুধু ব্রাজিলের জঙ্গলের ওই সাইডটার কিছু অংশ তার দখলে ছিল না, কারণ জঙ্গলের মধ্যে যে কেউ থাকতে পারে এবং সেই জায়গাটার দখল তার কাছে কোনোদিন ছিল না এবং এখনও নেই। কারণ হচ্ছে ওই অঞ্চলটা এমন অঞ্চল যেখানে কিনা অনেক রহস্য লুকিয়ে আছে, যার কারণে ওই অংশ কেউ কোনোদিন তার নিজের দখলে আনতে পারেনি। আধিরাজ এমন একজন মহারাজ ছিলেন যার জন্য পুরো বিশ্ব কাঁপত। পুরো বিশ্বের যত জিন ছিল আধিরাজের কথাই উঠত এবং বসত। আধিরাজ বেশ ভালোভাবেই রাজ্য শাসন করছিলেন। তখন আমার বয়স খুব একটা বেশি নয়, আমি তখন সদ্য যুবক। আমার বাবা ছিলেন এই রাজ্যের আধিরাজের একমাত্র মহাসেনাপতি। আমি তার কাছ থেকেই সেনাপতিত্ব শিখেছি এবং যুদ্ধ করা শিখেছি। আধিরাজ এমন একজন মহারাজ ছিলেন যার ভয়ে সবাই কাঁপত, কিন্তু যারা ভালো ছিল তারা আধিরাজের জন্য কোনো হুমকি ছিল না, কিন্তু যারা খারাপ ছিল এবং অনৈতিক কাজ করত আধিরাজ তাদেরকে ধরেই শাস্তি দিতেন। মুসলিম সাম্রাজ্যে হঠাৎ করেই কালো ছায়া নেমে আসলো। হঠাৎ করেই আশেপাশে জিনেদের আনাগোনা বেড়ে যেতে লাগলো, যারা কিনা শয়তান জিন। শয়তান এবং বেধর্মীদের জিনেদের সঙ্গে আধিরাজের মহাযুদ্ধ বেঁধে গেল। আধিরাজ ছিল শক্তিতে এত পারদর্শী যে তার সঙ্গে 1 লক্ষাধিক জিনও কিচ্ছু নয়। সে 1 লক্ষাধিক জিনকে কুপঘাত করে ফেলতে পারবে সেকেন্ডের মধ্যে। আধিরাজের এই ভয়ের কারণেই তার সঙ্গে কেউ যুদ্ধ লাগতে আসতো না। কিন্তু ব্রাজিলের ওই জঙ্গলের যেসব শয়তান জিনগুলো ছিল তারা এক বিশাল সেনা তৈরি করে আধিরাজের রাজ্যের উপর হামলা করে বসে। আধিরাজ 2 হাতে সমস্ত জিনদেরকে প্রতিহত করে এবং পুরো বিশ্ব সম্রাট হয়ে যায় এবং সমস্ত জিনেদেরকে এক হাতে প্রতিহত করে পুরো বিশ্বকে নিজের হাতের মুঠোয় করে নেয়। আগে যতখানি বা ছিল, কিন্তু এর পরবর্তীতে সেগুলো আস্তে আস্তে নিজেদের দখলে চলে আসে। কিন্তু এই ঘটনার পরে আধিরাজ খুব বেশি দিন বেঁচে থাকতে পারেনি, কারণ হঠাৎ এক মহামারীতে রাজ্যের অসংখ্য জিন মারা যায়। সেই সঙ্গে আধিরাজ নিজেও মারা যায়। আধিরাজ মারা যাওয়ার পরে কিছুদিন পরে রানীর একটা সন্তান হয়। আধিরাজ ছিল এমন জিন যার কথা শুনলেই বিশ্ব কেঁপে উঠত। সেই একজন মহান সম্রাট একটা কুষ্ঠ রোগে মারা যাওয়ার পরে রাজ্যে থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আধিরাজ মারা যাওয়ার 1 সপ্তাহ পরে রানী একটা পুত্র সন্তানের জন্ম দেয়। পুত্র সন্তানটা ছিল রাজপুত্রের মতো দেখতে, কিন্তু রানী বেশি দিন বাঁচতে পারে না। পুত্র সন্তানটা তখন দুধের শিশু, কারণ মহারাজ নেই, রাজ্যের একটা থমথমে পরিবেশ। রাজ্য পরিচালনার জন্য আমার বাবা এবং আমার মন্ত্রীমশাই, মানে আমাদের বংশের ওই সময় আধিরাজের যে মন্ত্রীমশাই ছিল, তিনি ছিলেন রাজ্যের বিশ্বস্ত এবং আধিরাজের একমাত্র বিশ্বস্ত বন্ধু। আমার বাবা রাম্বা এবং তৎকালীন মন্ত্রী আধিরাজের খুব ভালো বন্ধু ছিলেন। তারা 3 জনেই রাজ্যকে খুব ভালোভাবে শাসন করতেন। কিন্তু হঠাৎ করেই আধিরাজের মৃত্যুর পরে আমার বাবা এবং তৎকালীন মন্ত্রী বেশ চিন্তিত হয়ে যায়। তারা 3 জনই বেশ বিশ্বস্ত ছিল রাজ্যের প্রতি। আমার বাবা তখন মন্ত্রীমশাইকে বলেন, আপনি রাজ্য শাসন গ্রহণ করুন। তখন মন্ত্রীমশাই বলে কি যে, তখন তৎকালীন মন্ত্রী বলেন, না না রাম্বা, তুমি রাজ্য শাসন গ্রহণ করো, তোমার মধ্যে সমস্ত গুণ আছে, আমার মধ্যে এই পুরো বিশ্ব শাসন করার মতো ক্ষমতা নেই। তারপর তারা বলে কি যে, আচ্ছা ঠিক আছে, আমরা 2 জনই এই রাজ্যকে সমানভাবে শাসন করব এবং 2 জনই মহারাজ হিসেবে ঘোষিত হব, কিন্তু কেউ কোনোদিন এই সিংহাসনের প্রতি নজর দিব না। এটা বলার পরেই এরকমভাবেই পুরো রাজ্যে বলা হয়। মহামারী আস্তে আস্তে ঠিক হয়। এই মহামারীতে অনেক সেনা জিন ছিল যারা কিনা মারা যায়। তারপর যে শিশু সন্তানটি ছিল তার নাম রাখা হলো কুরুলুস। তখন রাজ্যের এরকম একটা বিক্ষিপ্ত অবস্থা ছিল, তখন পুরো বিশ্বর অবস্থা খুবই খারাপ ছিল এবং তখন ওই বিশ্বকে মহারাজের নামকরণে করা হয় কুরুলুস এবং তখন থেকেই এই রাজ্যের নাম কুরুলুস হয়ে আসছে। কারণ আধিরাজ ছিল এমন একজন জিন যে কিনা প্রায় 1500 বছর এই পুরো বিশ্ব সাম্রাজ্যকে শাসন করেছে এবং তার মতো বীর এবং এত চমৎকার জিন কোনোদিন আসবে কিনা কেউ বলতে পারে না। যেহেতু তার সন্তান এতিম এবং তার নাম রাখা হয়েছিল কুরুলুস, সেই কুরুলুসকে আমার বাবা এবং মন্ত্রী আদর যত্নে লালন পালন করতে থাকে। মন্ত্রীর স্ত্রী ছিল
সে মন্ত্রীর স্ত্রীর কাছেই দুগ্ধ পান করে এই রাজ্যের আমাদের যে মহারাজ কুরুলুস সে আস্তে আস্তে বড় হতে থাকে। আমাদের মন্ত্রী মশাইয়েরও একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম রাখা হয় সলেমান, যে কিনা বর্তমানে বিশ্বাসঘাতকতার মাধ্যমে রাজ্যকে ছিনিয়ে নিয়েছে। সলেমান এবং কুরুলুস একসঙ্গে বড় হতে থাকে। আমি তখন তাদের থেকে বেশ খানিকটা বড় এবং তাদেরকে নিয়েই আমি সবসময় চলাফেরা করতাম, তাদের আশেপাশেই থাকতাম। কুরুলুসের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল এবং কুরুলুস আমাকে সবসময় বেশ ভালোবাসতেন। তিনি তৎকালীন যুবরাজ ছিল। তারা দুজন আস্তে আস্তে বড় হতে লাগলেন, শিক্ষা দীক্ষা এবং সমস্ত কিছু দিয়েই বড় করতে লাগলেন। আমার বাবা এবং তৎকালীন যে মন্ত্রীমশাই ছিলেন তিনি দুজন সন্তানকেই বীরত্বের সাথে আস্তে আস্তে বড় করতে লাগলেন এবং দুজনেই সমস্ত শিক্ষা দীক্ষা এবং সবকিছু নিয়ে বড় হতে লাগলো। কিন্তু একটু বড় হতেই দেখা গেল দুজনের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। কিন্তু আসলে বন্ধুত্ব গড়ে উঠলেও সলেমান ছিল একজন নিচু মনের জিন এবং তার মধ্যে এক ধরনের গাম্ভীর্যতা এবং হিংসার ছাপ ছিল। এটা তখন থেকে আমি বুঝতাম। আমি অনেকবার কুরুলুসকে বলেছি, তুমি ওর সঙ্গে কম মিশবা এবং ও যা বলবে তা বিশ্বাস করবে না। সলেমান তখন বলল, ও আমার ভাই, আমি ওর কথা শুনবো, তোমার কথা শুনবো কিসের জন্য? তুমি তো একজন সামান্য সেনাপতির ছেলে। আমি তখন চুপ হয়ে গেলাম, কারণ তাদের উপর আমার বলার কোনো এখতিয়ার ছিল না। আস্তে আস্তে তারা বড় হতে লাগলো। সময়কাল তখন আজকে থেকে প্রায় 100 বছর আগে। তারা একদম যুবক হয়ে গেল। 100 বছর আগে তারা যুবক হওয়ার পরে কে রাজ্য শাসন গ্রহণ করবে সেটা নিয়েই প্রজাদের মধ্যে এবং রাজসভার সবার মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগলো। ঠিক তখনই আমার বাবা রাম্বা এবং তখনকার যে মন্ত্রী ছিলেন তিনি সভায় বসে সিদ্ধান্ত নিলেন, আমাদের মহারাজ আধিরাজের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে কুরুলুস। কুরুলুস ব্যতীত আর অন্য কাউকেই আমরা এই সিংহাসনে বসার অনুমতি দিব না। তারা দুজন আধিরাজের খুব ভালো বন্ধু ছিল, যার কারণে তার উত্তরাধিকারী এবং তার নিজ বংশকে বাড়ানোর জন্য কুরুলুসকে পেলে পুষে বড় করেছে এবং প্রজারাও সেটাই চায়। অনেক ধুমধাম করে কুরুলুসের রাজ্য অভিষেক করা হলো এবং তিনি তখনকার সময় থেকেই রাজ্যের মহারাজ হিসেবে ঘোষিত হলেন। কিন্তু এই বিষয়ে আমি লক্ষ্য করেছি যে সলেমান খুশি ছিলেন না। সলেমানকে মন্ত্রী ঘোষণা করা হলো। আমার বাবা এবং তৎকালীন সেই মন্ত্রী বৃদ্ধ হয়ে গিয়েছিল, যার কারণে তারা তাদের পদ থেকে অবসর নিল আর আমাকে ঘোষণা করা হলো এই রাজ্যের মহাসেনাপতি হিসাবে। আমার বাবা যে স্থানে ছিল আমাকেই সেই স্থানে বসানো হলো এবং সলেমানের বাবা যে স্থানে ছিল সলেমানকেও সেই স্থানে বসানো হলো এবং মহারাজ ঘোষণা করা হলো আমাদের কুরুলুস সাহেবকে, যে কিনা আমাদের সম্রাট ছিল। ছোটবেলা থেকেই কুরুলুসকে আমি দেখে আসছি, তার সঙ্গে আমার বেশ ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি সবসময় তার সঙ্গে খুব হাসি ঠাট্টা করতাম, কিন্তু সলেমান এই বিষয়টা খুব ভালোভাবে দেখত না। সলেমানের বরাবরের মতোই এই সিংহাসনের উপর বেশ খানিকটা লোভ ছিল, সেটা আমি বুঝতাম, কিন্তু আর কেউ বুঝতো না। আমি বিষয়টা অনেকবারই তাদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু তারা এই বিষয়ে সবসময় সাইলেন্ট থাকত। হঠাৎ করেই আমাদের রাজ্যের একটা বেগতিক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আমাদের মহারাজের তখন একটা মেয়ে সন্তান জন্ম হয়েছিল। রাজ্যের চারিপাশে হঠাৎ করেই শয়তান জিনেদের আনাগোনা দেখা যায়, যেটা কিনা আজকে থেকে প্রায় 200 বছর আগে দেখা গিয়েছিল যখন আধিরাজ যুদ্ধ করেছিল। হঠাৎ করেই তারা আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছে কিছু বছরের মধ্যে। কিন্তু এসব জিনদেরকে তো তাদের বাবা আধিরাজ ধ্বংস করে গিয়েছিল, কিন্তু তারা আবার কিভাবে ফিরে আসলো? মহারাজ কুরুলুসও আধিরাজের একমাত্র সুপুত্র সন্তান ছিল। সেও এসব বিষয়ে এত বেশি ভয় পেত না। সে আস্তে আস্তে সমস্ত জিনদেরকে প্রতিহত করতে শুরু করে এবং তাদেরকে আটক করতে শুরু করে। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে, মহারাজ যত বেশি জিনকে হত্যা করছে না কেন, জিনের সংখ্যা তত বেশি বেড়ে যাচ্ছে। এরা এরকমটা কিভাবে করছে মহারাজ কুরুলুস তখন বুঝতে পারলেন না। আসলে বোঝার উপায়ও ছিল না যে শয়তান জিনেরা এরকম একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে, যে জিনিসটার মাধ্যমে কিনা সেকেন্ডের মধ্যে শত শত জিন তৈরি করা যায়। বিষয়টা দেখে মহারাজ কুরুলুস আসলে চিন্তিত হয়ে যায় যে যতই বেশি পরিমাণ জিনদেরকে সে হত্যা করছে না কেন, তাদের রাজ্যের বর্ডার আস্তে আস্তে ছোট হয়ে আসছে। জিনেরা আস্তে আস্তে করে ব্রাজিলের জঙ্গল পেরিয়ে তাদের রাজ্যের সীমানায় প্রবেশ করে ফেলছে এবং বিভিন্ন রাজ্যে হামলা করে তাদেরকে দখল করে নিচ্ছে। মহারাজ কুরুলুসের আন্ডারে প্রায় 70টা রাজ্য আছে এই পৃথিবীতে। এই 70টা রাজ্যের মধ্যে আস্তে আস্তে রাজ্য কমতে কমতে 45টা চলে আসে।
বিগত 50 বছরের মধ্যে প্রায় 20টা রাজ্য তারা হারিয়ে ফেলে। এরকম করতে চলতে থাকলে মহারাজ যে কোনো সময় তার সিংহাসন হারাবে। মহারাজ আসলে বুঝতে পারে না যে এত দ্রুত সময়ে এরা কিভাবে এত জিনের মালিক হয়ে গেল। তখন মহারাজ কুরুলুস এবং মন্ত্রীমশাই এবং আমি তিনজনে ছদ্মবেশে ব্রাজিলের সেই জঙ্গলের মধ্যে ঘুরতে যাই আসলে ব্যাপারটা কি দেখার জন্য। তখন সেখানে গিয়ে আমরা আসলে চমকে যাই, কারণ চমকে যাবার মতোই কথা। কারণ তারা একদম মাল্টি প্রোডাকশন হাউস তৈরি করে ফেলেছিল, যেখান থেকে শত শত জিন প্রতিনিয়ত তারা প্রোডাকশন দিচ্ছে, একটা ফ্যাক্টরির মতো। শয়তানি কালো জাদুর মাধ্যমে কিছু জিনদেরকে জোরপূর্বক তারা এমনভাবে তৈরি করেছে যেটার মাধ্যমে এই জিনগুলো একসাথে অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পারে এবং এই বাচ্চাগুলো যেন খুব দ্রুতই বড় হতে শুরু করে। শয়তানি মানুষের শয়তানি জিনদের শয়তানি সব কারবার। এটা দেখে কুরুলুসের মাথায় বাস পড়ার মতো অবস্থা। কারণ এত দ্রুত যদি জিন প্রোডাকশন হতে থাকে তাহলে তো খুব শীঘ্রই তারা সমস্ত রাজ্যগুলো হারিয়ে ফেলবে। ঠিক তেমনটাই হলো। তারা সেখানে যাওয়ার পর বুঝতে পারল যে কালো জাদু এবং শয়তানি বিদ্যার মাধ্যমে এরা এরকম জিনিসগুলো তৈরি করেছে, এবং যে জিনিসটা তৈরি করেছে তার নাম হচ্ছে দর্পি। এই দর্পির প্রোডাকশন যত বেশি বাড়বে তত বেশি শয়তানি জিনেদের সংখ্যা বাড়বে এবং তারা খুব দ্রুতই পুরো বিশ্বকে তাদের হাতে নিয়ে যাবে। সম্রাট কুরুলুস তখন বললেন যে এটা যে কোনোভাবেই বন্ধ করতে হবে, তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে চলো। ওই দিন আমরা সেই শয়তান জিনেদের কবলে পড়ি এবং জানতে পারি যে আসলে বড় শয়তান নামের একজন জিন আছে যে কিনা আসলে এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছে, এবং তাদের সহযোগী ক্যান্টেলিয়া এবং আরেকজন লোক আছে যার নাম হচ্ছে আলকিস। সেই আলকিসের মাধ্যমেই এই সমস্ত কিছু তারা তৈরি করেছে। আলকিস একজন মানুষ হয়ে সে এরকম দুর্ধর্ষ জিনিস কিভাবে করতে পারে। ওই দিন কোনো মতো প্রাণ নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে এসেছিলাম আমরা। তবে ওইখানে যদি আটকা পড়তাম তাহলে হয়তো অবসান সেখানেই ঘটে যেত, কারণ আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্রাজিলের সেই ঘন জঙ্গলের মধ্যে সেই আস্তানায় গিয়েছিলাম। আমরা সেগুলো দেখে আসলে ভীষণ চমকে যাই। কুরুলুস আসার পরে সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ যে কোনোভাবেই হোক দর্পি প্রোডাকশন হাউসগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধ্বংস করতে হবে, না হলে খুব শীঘ্রই তারা তাদের সিংহাসন হারাবে। মহারাজ চিন্তিত হয়ে পড়ে। মহারাজের মেয়ে তখন খানিকটা অসুস্থ হয়ে পড়েছিল এবং পরিবেশ কেমন যেন হতে শুরু করে। রাজ্যের পরিবেশ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। প্রজাদের মধ্যে এক প্রকার আকাল পড়তে শুরু করে। চারিদিকে সমস্ত প্রজারা যেন এক প্রকার মহারাজের কাছে এসে আর্জি জানায়, কিন্তু মহারাজও তো চিন্তিত অবস্থায় আছে। পুরো বিশ্বে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কোনোভাবে যদি এই পুরো বিশ্ব সাম্রাজ্য শাসন বড় শয়তানের হাতে চলে যায় তাহলে বিশ্বের সমস্ত মুসলিম অস্তিত্ব হারিয়ে যাবে এবং সবাই বিশ্বের একটা পরিবেশটা একদম নষ্ট হয়ে যাবে। এখন যেরকম প্রজারা শান্তিতে আছে তখন হয়তো শান্তিতে থাকতে পারবে না। এখন চারিদিকে শুধুমাত্র মহামারী এবং রোগের চিহ্ন দেখা যাচ্ছে। তখন কুরুলুস বেশ চিন্তিত হয়ে পড়ল, আসলে কি করা যায়। ওইদিকে প্রত্যেক দিনই প্রায় দু একজন কৃষক মরার খবর কুরুলুসের কাছে আসে, আর বর্ডারে শয়তান জিনেদের হামলার কথা আসে। দু একটা রাজ্য প্রত্যেক বছরই তারা হারিয়ে ফেলে। তারা হামলা করে সেই রাজ্যগুলোকে দখল করে ফেলে। এরকম করে রাজ্য আস্তে আস্তে সংকীর্ণ হতে হতে 30টাতে এসে ঠেকে। প্রায় অর্ধেকের বেশি শয়তান রাজ্যগুলো দখল করে নিয়ে যায়। এরকম চলতে থাকলে যে কোনো মুহূর্তেই তারা রাজ্য শাসন হারাবে। সম্রাট বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ে। তখন সমস্ত রাজ্য এবং রাজ্যবাসী খুব বেশি চিন্তার মধ্যে পড়ে যায়। সম্রাট আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতেন এবং যেহেতু তিনি একজন মুসলিম ছিলেন তিনি সবসময় নামাজ পড়তেন এবং আল্লাহর খেদমতে নিজেকে বিলিয়ে দিতেন সবসময়। একদিন তিনি ঘুমিয়ে পড়লেন জায়নামাজের উপর নামাজ পড়তে পড়তে। ঘুমের মধ্যেই তিনি একটা স্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যেই তিনি দেখলেন তিনি সাদা ধবধবে একটা রুমের মধ্যে আছে। সে রুম থেকে সে সামনে এগিয়ে গেল। তার মধ্যে এক ধরনের অদ্ভুত গুমগুম শব্দ হচ্ছে। সম্রাট কুরুলুস তখন ভয় পেয়ে গেলেন। কুরুলুস কোথায় আছেন? তিনি বেশ উদ্বেগের মধ্যে পড়ে গেলেন স্বপ্নের মধ্যেই। স্বপ্নে হঠাৎ করেই মেঘের মধ্যে থেকে ভেসে আসতে দেখলেন একটা রথকে। সেই রথ থেকে সাদা কাপড় পরে একজন লোক নামল। সেই লোকটা আর কেউ নয়, সম্রাট কুরুলুসের বাবা আধিরাজ। আধিরাজ বললেন কি যে, বাবা তুই কেমন আছিস? কুরুলুস তখন বলল, আপনি আমার বাবা তাই না? আপনার ছবি আমি আমার ঘরে দেখেছি। আপনি মারা গিয়েছিলেন আমার জন্মেরও আগে।
আমি আপনাকে দেখতে পাইনি, তবে আমি আপনাকে সবসময় অনুভব করি। তখন আধিরাজ বললেন, আমি তোর জন্মের আগেই মারা গিয়েছিলাম, তবে আমি তোর সঙ্গে সবসময় আছি, সবসঙ্গে ছিলাম এবং থাকব। কুরুলুস তখন বললেন, বাবা, এরকম পরিবেশে আমি কি করব? আমি তো এই পুরো মুসলিম সাম্রাজ্যকে আর টিকিয়ে রাখতে পারছি না, আমি কি করব? আধিরাজ তখন বললেন, শোনো, তুমি আধিরাজের একমাত্র পুত্র সন্তান, তোমার দ্বারা এমন কোনো কিছু নেই যা অসম্ভব নয়, তুমি পারবে। তবে বর্তমানে যে সংকট এসেছে, সেই সংকট থেকে পরিত্রাণের উপায় একটাই আছে। কুরুলুস তখন বললেন, কি উপায় বাবা? তখন আধিরাজ আবার বললেন, কোনো জিন বা কোনো শক্তিশালী কোনো শক্তিই তোমাদেরকে এর হাত থেকে বাঁচাতে পারবে না। তোমরা যদি নিজেরা চেষ্টা করো তাহলে নির্ঘাত মারা পড়বে। কুরুলুস তখন চিন্তায় পড়ে গেলেন, বললেন কি যে বাবা, আপনি সব কি বলছেন? আধিরাজ তখন বললেন, হ্যাঁ, আমি সত্য কথা বলছি। কোনো জিন তোমাদেরকে বাঁচাতে পারবে না এই শয়তান জিনেদের হাত থেকে। আমি নিজেই এদের জম ছিলাম যখন আমি জীবিত ছিলাম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যুদ্ধের মাধ্যমে না নিয়ে রোগ দিয়ে নিয়ে গেলেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতেন, যার কারণে হয়তো তিনি তার কাছে ডেকে নিয়েছেন। কিন্তু তোমাকে বলে রাখি, মন দিয়ে শোনো, কোনো জিন বা কোনো কালো শক্তিই তোমাদেরকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে শুধুমাত্র একজন ব্যক্তি। কুরুলুস তখন বললেন, কে সে? আধিরাজ তখন বললেন, সে হচ্ছে আল্লাহর এক নেক বান্দা, সে হচ্ছে একজন মানুষ, নাম তার ইকবাল, থাকে অমুক শহরে। তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো এবং তাকে কনভিন্স করো, তাকে তোমাদের রাজ্যে নিয়ে আসো এবং তোমাদের এই সংকটময় পূর্ণ মুহূর্তের কথা বলো। তুমি তাকে গিয়ে খোঁজ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আধিরাজ গায়েব হয়ে গেল। সম্রাট কুরুলুস তখন চারিদিকে তাকিয়ে থাকতে লাগলেন, কোথাও তার বাবাকে খুঁজে পাচ্ছে না। সে অনেক উদ্বেগের মধ্যে গরমে ঘেমে উঠে পড়লেন। তিনি দেখলেন তিনি জায়নামাজের ওপরই ঘুমিয়ে পড়েছিলেন এবং স্বপ্নে তার বাবাকে তিনি দেখেছেন। তিনি সঙ্গে সঙ্গে উঠে রাজদরবারে গেলেন, সবাইকে তলব করলেন। তখন মধ্যরাত, সবাই তখন রাজদরবারে ছুটে আসলেন, বললেন, কি হয়েছে? তখন তিনি বললেন, একটা মানুষ, তাকে খুঁজতে হবে, কিন্তু সেই মানুষের ব্যাপারে আমার বাবা বিশেষ কোনো কিছু বলে যায়নি। আমি আমার বাবা আধিরাজকে স্বপ্নে দেখেছি, আধিরাজ আমাদেরকে পথ প্রদর্শন করে গিয়েছে, আমার বাবা। তখন সবাই বলে উঠলেন, কে সেই মানুষ? কার কাছে যাওয়ার কথা বলেছে আমাদের সম্রাট আধিরাজ? কুরুলুস তখন বললেন, আমি জানি না, তবে অমুক দেশের কথা বলেছে। অমুক দেশে ইকবাল নামের একটা লোক আছে, তিনি আল্লাহর নেক বান্দা, একমাত্র তিনিই পারবেন আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে। তোমরা ইকবালের খোঁজ লাগাও, কোথায় আছে ইকবাল? চারিদিকে অনেক খোঁজাখুঁজি করতে শুরু করলো সবাই, কিন্তু সপ্তাহখানিক কেটে যাওয়ার পরেও ইকবালের কোনো খোঁজ পাওয়া গেল না, কারণ তার বাবা সম্পূর্ণ কথা না বলেই চলে গিয়েছে। কুরুলুসের ঘুম ভেঙে গিয়েছিল। এটা কি কুরুলুসের দোষ, নাকি তার বাবাই সম্পূর্ণ কথা বলে যায়নি? কুরুলুস চিন্তার মধ্যে পড়ে গেলেন। কুরুলুসের স্ত্রী বললেন কি যে, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে আছে না, আর সমস্ত জিনিস খুঁজে বের করতে পারবো, ঠিক আছে? তুমি একদমই চিন্তা করো না, ঠিক আছে? তখন সায়রা তার বাবার কাছে এসে বললেন, বাবা, তুমি একদমই চিন্তা করো না, আমরা খুঁজে বের করব। সায়রা সহ সবাই তখন ইকবালকে খুঁজে বের করতে লাগলেন। ইকবাল কে এবং কেনই বা ইকবালকে প্রয়োজন? তারপর বেশ কিছুদিন সময় কেটে যাওয়ার পরেও চারিদিকের পরিবেশ আরও বেশি খারাপ হতে শুরু করে। মুসলিম জিন সাম্রাজ্যের পরিবেশ এতটাই খারাপ হয়ে যায় যে তারা কি করবে বুঝতে পারে না। ওদিকে ইকবালকে খুঁজে পাচ্ছে না, আর তার বাবা আধিরাজও তাকে স্বপ্নে এসে কিছু বলছে না। তখন আমাদের যে রাজগুরু ছিল, রাজগুরু এসে বলে কি যে, শোনো, তোমার বাবার সঙ্গে কথা বলার উপায় আছে। অ্যানসেস্টর ট্রির কাছে যেতে হবে, সেই অ্যানসেস্টর গাছের সঙ্গে গিয়ে তোমার সে কানেক্ট হতে হবে। তবে এখানে কিন্তু জীবনের ঝুঁকি আছে, তুমি কি সেই ঝুঁকিটা নিতে রাজি আছো? কুরুলুস তখন বলে, অ্যানসেস্টর গাছের কাছে যেতে হবে, আমাদের রাজ্যকে যদি বাঁচাতে হয় তাহলে সেখানে যেতেই হবে। অ্যানসেস্টর গাছ হচ্ছে এমন একটা গাছ যেটার মধ্যে এই বিশ্বের যত বিখ্যাত এবং রাজকীয় রক্ত মারা গিয়েছে তাদের আত্মা এই অ্যানসেস্টর ট্রির মধ্যেই আছে। কিন্তু তাদের সাথে সংযোগ হতে গেলে নিঃশ্বাস আটকে মারা যাবার একটা প্রবণতা থাকে, যার কারণে এই অ্যানসেস্টর ট্রির কাছে কেউ যায় না এবং কোনো পূর্বপুরুষের সঙ্গে কথা বলা লাগলে তারা এখানে গিয়ে কথা বলে। কিন্তু এই অ্যানসেস্টর ট্রিতে মৃত্যু ঝুঁকি আছে। এ রাজ্যের যে কবিরাজ আছে, যে ঋষিমণি আছে, এরা প্রায় 4-5 হাজার বছর বয়সী, এরা
এরা পৃথিবীতে অনেক কিছু দেখেছে। কিন্তু যখনই কুরুলুসকে এই কথা বলা হলো, তোমরা অ্যানসেস্টর ট্রিতে গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলে আসো, যদি এটা করতে পারো তাহলে তোমরা হয়তো তোমার বাবার সঙ্গে কথা বলতে পারবে এবং সেই মানুষের খোঁজ তোমরা পাবে। সঙ্গে সঙ্গেই কুরুলুস রাজি হয়ে যায়। আমি তখন বলে উঠি, মহারাজ আপনি এমনটা করবেন কিসের জন্য? আপনি মারা যেতে পারেন। এই কথা বলার পর আমি বলি কি যে আমি গেলে হয় না? তখন সেই মুরব্বী পুরাতন জিনেরা বলতে শুরু করে, শুধুমাত্র নিজের রক্ত ছাড়া কেউ কাউকে দেখতে পায় না, নিজের রক্ত লাগবে। আমাদের সম্রাট আধিরাজের রক্ত বইছে কুরুলুসের গায়ে, শুধুমাত্র কুরুলুসই তার সঙ্গে কথা বলতে পারবে, আর কেউ নয়। কুরুলুস সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। 1 সপ্তাহ পরে সেই অ্যানসেস্টর গাছের নিচে গিয়ে দেখা করার কথা ছিল হচ্ছে কুরুলুসের। সবাই সেখানে গেল। অ্যানসেস্টর ট্রিটা হচ্ছে গিয়ে এই রাজ্যের একদম শেষে একটা জঙ্গলের মাঝখানে, যেখানে কিনা সমস্ত জিনেদের আত্মা এসে মিলিত হয় এবং এই অ্যানসেস্টর ট্রির মাধ্যমে জিনেদের সঙ্গে আবার যোগাযোগ করা যায়। অ্যানসেস্টর গাছগুলোর কাছে গিয়ে সে দেখতে থাকে গাছটার পাতা একদম গাঢ় হলুদ এবং গাছের শিকড়গুলো জলজল করে জ্বলে। তখন মধ্যরাত, আকাশে ভরা পূর্ণিমার আলো এসে পড়েছে সেই গাছের পর। গাছটা জলজল করে জ্বলছে বিভিন্ন রঙের। গাছের শিকড়ের সঙ্গেই যুক্ত হয়ে সেই অ্যানসেস্টরদের সঙ্গে কথা বলতে হয়। চারিদিকে 3 জন মনি ঋষি বসে সেই গাছের পাশে বসে দোয়া করতে লাগলো এবং দোয়া পড়তে লাগলো। খানিকক্ষণ বাদে কুরুলুসকে বললেন, তুমি এখানে বসে পড়ো। কুরুলুস সেখানে বসে পড়লেন এবং বসে পড়ার পরে তাকে আস্তে করে শুইয়ে দেওয়া হলো। তার হাতের সঙ্গে গাছের 2টো শিকড়কে বেঁধে দেওয়া হলো এমনভাবে যে শিকড়গুলোই তাকে ফিরিয়ে নিয়ে যাবে তাদের সেই পুরনো রক্তের কাছে, সেই আধিরাজের কাছে। কুরুলুস চোখ বন্ধ করে ফেলল। তারা দোয়া দুরুদ পড়তে লাগলো। খানিকক্ষণ বাদেই কুরুলুস যেন কাঁপাকাঁপি করতে শুরু করলেন। কুরুলুস তখন নিজের মধ্যে নেই, নিজের সেন্স থেকে হারিয়ে গিয়েছে। আমি এবং সমস্ত রাজদরবারের সমস্ত রক্ষীরা সবাই দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন, কারণ মহারাজ নিঃশ্বাস নিতে পারছিলেন না। মহারাজ যেন একটু হলেই মারা যাবে এরকম পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই আমরা তাকে বাঁচানোর জন্য কাছে এগিয়ে গেলাম, কিন্তু আমাদেরকে সেই পুরাতন জিনগুলো মানে সেই মনি ঋষিরা থামিয়ে দিয়ে বললেন, এখনো সময় হয়নি, ও এখনো স্বপ্ন দেখেনি ওর বাবাকে, একটু পরে দেখা শুরু করবে। তারপর সবাই চুপ হয়ে গেল। খানিকক্ষণ বাদে মহারাজ শান্ত হয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদে আবার সে লাফালাফি করতে শুরু করলেন। এমন মনে হচ্ছিল যে সে নিঃশ্বাসই নিতে পারছে না। খানিকক্ষণ বাদে সবাই তাকে গিয়ে ধরে ওঠালো। তারপর সে উঠে বসলো। উঠে বসার পর আমরা সবাই জিজ্ঞেস করতে লাগলাম, মহারাজ দেখা হলো আধিরাজের সঙ্গে? কুরুলুস তখন বলেন কি যে, হ্যাঁ, আমি আমার বাবাকে আবার দেখতে পেয়েছি এবং তিনি আমাকে ইকবালের ঠিকানা দিয়েছে, আমাদেরকে এখনই সেখানে যেতে হবে। কুরুলুস হয়তো এই প্রথম এমন ব্যক্তি যে কিনা এই অ্যানসেস্টর ট্রির কাছে এসে জীবিত ফিরে আসলেন তার পূর্বপুরুষদের সঙ্গে দেখা করে। এটা ভাগ্যের ব্যাপার, কারণ হচ্ছে এর আগে যতজনের সঙ্গে এই মনি ঋষিরা দেখা করিয়ে দিতে গিয়েছেন সবাই নির্ঘাত প্রাণে মারা গিয়েছে আর ফিরে আসেনি। অ্যানসেস্টর ট্রি তাদের প্রাণ নিয়ে নিয়েছে, কিন্তু কুরুলুসই একমাত্র ব্যক্তি যে কিনা অ্যানসেস্টর ট্রি থেকে ফিরে এসেছে। হয়তো আল্লাহর লীলা খেলা এটাই, হয়তো আল্লাহ চান যে জিন সাম্রাজ্য, এই মুসলিম জিন সাম্রাজ্য টিকে থাকুক। কুরুলুস সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। কুরুলুস, সলেমান এবং আমাকে নিয়ে তিনি সঙ্গে সঙ্গেই সেখানে গেলেন, সেই রানা প্যালেসে। রানা প্যালেসে যখন প্রথমবার গেলাম তখন তোমার বাবা ইকবাল তিনি ঘুমাচ্ছিলেন। আমরা তখন রাত্রেবেলা সেখানে যাওয়ার পরে তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু তিনি ঘুম থেকে উঠলেন না। তিনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন। আমি তখনও যাইনি সেখানে, কারণ তার কাছে গেলে সে কি বলে না বলে। তারপর ইকবাল যখন একটু ফ্রি হলেন আমরা দরজায় টোকা দিলাম। ইকবাল দরজা খুললেন। ইকবাল ভীষণ পরিমাণ রেগেছিল। তখন কি কারণে রেগেছিল সেটা জানতাম না, তবে ইকবাল আমাদেরকে দেখে চমকে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনারা কারা? আমরা তখন বললাম, ভেতরে চলুন, কিছু কথা আছে। কথা বলার পরে ইকবাল তখন বললেন কি যে, আমি একজন সাধারণ মানুষ, আমি কিভাবে আপনাদের এই জিনেদের সমস্যার সমাধান করতে পারি? আমি তখনই ইকবালকে দেখে বুঝে গিয়েছিলাম ইকবাল আসলে কোনো স্বাভাবিক মানুষ নয়, কারণ কোনো জিন তার সঙ্গে দেখা করতে গিয়েছে এটা জানার পর কোনো মানুষ স্বাভাবিক বা সুস্থ থাকতে পারে না, সে নিশ্চয়ই একটু হলেও ভয় পায়। কিন্তু ইকবালের চোখে মুখে আমি কোনো ভয়ের ছাপ দেখতে পাইনি। আমি তখনই বুঝে ফেলি যে ইকবাল আমাদের ক্রান্তি নিয়ে আসবে এবং আমাদেরকে বাঁচাবে।
তারপর সবাই চলে গেলে আমি আবার ইকবালের কাছে যাই। ইকবালের কাছে গিয়ে অনুরোধ করতে থাকি, একমাত্র আপনিই পারবেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আমাদের সম্রাট কুরুলুস আপনাকে নিজে এসে রিকোয়েস্ট করেছে, আপনি চিন্তা করে দেখবেন, আপনার মধ্যে সেই শক্তি আছে। কিন্তু ইকবাল প্রথমে ভড়কে যায় এবং ভয় পেয়ে যায়, কারণ হচ্ছে সে একজন সাধারণ মানুষ ছিল, সে কিভাবে এই বড় বড় জিনেদের সঙ্গে লড়াই করবে। কিন্তু পরবর্তীতে আমরা সেখানে গিয়েছি সেটা শয়তান জিনেরা টের পেয়ে যায়। শয়তান জিনের এজেন্ট আলকিস এই বিষয়টাকে নিজে হ্যান্ডেল করে এবং সে যখন এই বিষয়টা টের পেয়ে যায় তোমার বাবা ইকবালকে বন্দি করে এবং আলকিসের সেই ডেরা থেকে তোমার বাবা নিরিবিলি বেরিয়ে আসে। সেখান থেকে যখন বেরিয়ে আসে তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার বাবা আসলেই সাধারণ কোনো মানুষ নয়, তাই সে আল্লাহর এক নেক বান্দা এবং তার মধ্যে আছে আল্লাহর দোয়া এবং আল্লাহ নিজেই তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন এবং একজন দূত হিসেবে, একজন ক্রান্তিকারী হিসেবে আল্লাহই আমাদের মাঝখানে তাকে পাঠিয়েছেন। তোমার বাবা রাজি হয়ে যায়। তারপর তিনি আমাদের জিনের দুনিয়ায় আসেন। জিনের দুনিয়ায় এসে তিনি সমস্ত জিনিস দেখে বুঝতে পারে আসলেই তার সাহায্য প্রয়োজন, কিন্তু সে প্রথমে আসলে বুঝতে পারে না সে একজন সাধারণ মানুষ হয়ে কীভাবে এই সমস্ত জিনেদের সাথে লড়াই করবে। কিন্তু আস্তে আস্তে যখন তিনি সমস্ত কিছু বুঝে যায় তখন বুঝতে পারে যে আসলেই তার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যার কারণে তিনি এই জিনেদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তারপর একে একে অনেক জিনেদের সে হত্যা করতে থাকে। জিনেরা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বড় সম্রাট ক্যান্টিলিয়া এবং আলকিস সবাই আতঙ্কিত হয়ে পড়ে শুধুমাত্র ইউসুফের ভয়ে। আমাদের সম্রাট কুরুলুস আস্তে আস্তে যেন সংখ্যামুক্ত হতে শুরু করে। তারপর তোমার মায়ের সঙ্গে, মানে হচ্ছে সায়রা, আমাদের সম্রাট কুরুলুসের একমাত্র মেয়ের সঙ্গে ইকবালের পরিচয় হয়। আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু ইকবালের সঙ্গে সে সমানে তাল মিলিয়ে সবার সাথে যুদ্ধ করতে থাকে এবং সেই যুদ্ধ শেষে আমরা একদম ক্রান্তিকালে পৌঁছে যাই, যে ক্রান্তিকালে ছিল একদম জীবন মরণের যুদ্ধ, যে যুদ্ধে একমাত্র ইকবালের কারণেই আমরা বিজয় লাভ করি। কিন্তু দুঃখের বিষয়, ইকবাল সমস্ত জিনদেরকে প্রতিহত করলেও, বড় শয়তানকে মেরে ফেললেও আমাদের সম্রাটকে সে বাঁচাতে পারেনি। আমাদের সম্রাট সেখানে মৃত্যুবরণ করেন, মানে হচ্ছে তোমার নানা সম্রাট কুরুলুস সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। চারিদিকে তখন যুদ্ধ বিধ্বস্ত একটা পরিবেশ সৃষ্টি হয়। তোমার মা সায়রা তোমার বাবাকে ভীষণ পছন্দ করতেন এবং তোমার মা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন, কিন্তু তোমার বাবা ইকবাল তখন রাজি হন না। রাজ্যের এরকম সংকটময় পরিবেশে তখন কুরুলুসকে দাফন করার পরে যখন রাজ্য এরকমভাবে একটা বিধ্বস্ত অঞ্চল, যুদ্ধ পরিত্যক্ত একটা অঞ্চল, চারিদিকে যেন এক ধরনের অন্যরকম যুদ্ধ পরিবেশ অঞ্চল হলে যেরকম হয় বিধ্বস্ত, সমস্ত কিছু এলটপালট হয়ে আছে, শত শত জিন এবং প্রজারা মারা গিয়েছে, চারিদিকে যেন কেমন গুমট পরিবেশ। ঠিক তখনই আমি এবং সলেমান তোমার বাবার কাছে যাই। তোমার বাবাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল আমাদের রাজকন্যা সায়রা, কিন্তু তোমার বাবা জিন সাম্রাজ্যে আর আসতে চায় না, তিনি রানা প্যালেসে আবার ফিরে যায়। প্রায় কয়েক মাস পরে আমি, সায়রা এবং সলেমান তার কাছে যাই তাকে রিকোয়েস্ট করার জন্য যেন তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজের হাতে সাজান এবং এই পুরো সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠেন। কিন্তু ইকবাল তাতে কোনোভাবেই রাজি হন না। ইকবাল বলে কি যে আমি একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই, আমি জিনেদের মধ্যে যেতে চাই না, আর আমার এরকম কোনো সাহসও নেই যে আমি পুরো জিনদেরকে শাসন করব। কিন্তু পরবর্তীতে যখন রাজ্যের এরকম একটা পরিবেশ দেখে এবং রাজ্যের মহারাজ মারা গিয়েছে, এরকম একটা সংকটময় মুহূর্তে আমি তো আর মুখ বন্ধ করে থাকতে পারি না, তাই না? আমার সঙ্গে তোমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। যুদ্ধ চলাকালীন সময়ে আমি তোমার বাবার সঙ্গে সব সময় ছিলাম এবং আমি যেহেতু একজন সেনাপতি ছিলাম, সেনাপতি হিসেবে দায়িত্ব ছিল তোমার বাবাকে প্রোটেক্ট করা। তোমার বাবার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, আর আমি জানতাম যে সলেমান কেমন জিন, সে কি করতে পারে। সম্রাট নেই এই সুযোগে তিনি সিংহাসনে বসার চিন্তা করবেন। সম্রাট সলেমান এবং সায়রা তখন সেখান থেকে চলে যায়। ওই দিন রাত্রেবেলা আমি চুপিসারে তোমার বাবার বাসায় যাই। তোমার বাবার সঙ্গে বলি, দেখো বন্ধু, তুমি তো আমাকে বন্ধু মনে করো, তাই না? যদিও আমি তোমার থেকে বয়সে 300-400 বছরের বেশি বড় হব, তার থেকেও বেশি, প্রায় 600 বছর বড় হব, তবু আমি তোমাকে বন্ধু মানি। বন্ধু হিসাবে আমি তোমাকে একটা অনুরোধ করব, সেটা তোমাকে রাখতেই হবে।
আর শুধুমাত্র বন্ধু হিসাবে নয়, বরঞ্চ এই রাজ্যকে বাঁচানোর জন্য আমি তোমাকে সেই অনুরোধটা জানাচ্ছি। তখন আমি তাকে বলি যে তুমি যদি এই সিংহাসনে না বসো, তাহলে পরবর্তী এই সিংহাসনে বসবে সলেমান, এবং আমার মতে সলেমান ভালো কোনো জিন নয়। তিনি এই রাজ্যকে একদম তছনছ করে দিবেন। তুমি হয়তো জানো না বন্ধু, সায়রা তোমাকে কি পরিমাণ ভালোবাসে, এবং সায়রা তোমাকে বিয়ে করার জন্য, মানে ও মারা যাবে কিন্তু তোমাকে কখনো ভুলতে পারবে না। এই কথা বলার পর ইকবাল তখন রাজি হয় এবং ধুমধাম করে সায়রা এবং ইকবালের বিয়ে দেওয়া হয়। তিনি রাজ্য অভিষেক করেন এবং রাজ্যে বসেন। সবাই ইকবালকে খুব বেশি পছন্দ করত। চারিদিকে শুরু হয় ইকবালের রাজ্য শাসন কার্য। ইকবাল এমন একজন মহারাজ ছিলেন যে যাকে কেউ ভয় পেত না, কিন্তু সম্মান করত। ইকবাল ভালো মানুষের জন্য ছিল ভালো, আর শয়তানদের জন্য ছিল তিনি জম। তিনি রাজ্যকে এমনভাবে এত কম সময়ের মধ্যে গুছিয়ে ফেলেন যে চারিদিকে শুধুমাত্র সুখ এবং শান্তি বিরাজমান করেন। ততদিনে চারিদিকে যেন পুরো বিশ্ব সাম্রাজ্য আবার ফুলে ফেঁপে ওঠে। মুসলিম জিন সাম্রাজ্য যেন আগের মতোই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। যে কাজগুলো কোনো জিন করতে পারেনি, তোমার বাবা সেটা করে দেখিয়েছিল। এই পুরো বিশ্বে যে ব্রাজিলের মধ্যে এখন পর্যন্ত আধিরাজ্যের মধ্যে রাজা ব্রাজিলের জঙ্গলে গিয়ে কোনোভাবেই কোনো শয়তান জিনদেরকে প্রতিহত করতে পারেনি, সেটা তোমার বাবা পেরেছিল। ব্রাজিলের জঙ্গলের সেই বড় চেম্বারের মধ্যে গিয়ে বড় শয়তানকে প্রতিহত করে এসেছে। এমনকি ক্যান্টিলিয়ার সমস্ত চেলাপেলাকে হত্যা করে এসেছে তাদের হেডকোয়ার্টার্সে গিয়ে। সমস্ত দর্পি প্রোডাকশন স্টেশনগুলো তোমার বাবা ধ্বংস করে দিয়েছিল। তারপর এই পুরো বিশ্বের যতগুলো স্লিপিং চেম্বার আছে, এমনকি পুরো ব্রাজিলের দখলও তোমার বাবা নিয়ে নিয়েছিল। এত পরিমাণ শক্তিশালী বীর ছিলেন তিনি। তার মাথায় ছিল অশেষ বুদ্ধি এবং তার বাহুতে ছিল বল। তার জ্ঞানের কারণে সবাই তাকে সমীহ করতেন। চারিদিকে তখন সুখ শান্তি পরিবেশ সৃষ্টি হয়। তারপর তোমার চাচা সালমানও সেখানে থাকতো। সালমান মারিয়াকে বিয়ে করে। মারিয়াকে বিয়ে করার পরে সালমান সেখানেই থাকতে শুরু করে। চারিদিকে যেন সুখ শান্তি ছিল। ইকবাল রাজ্য শাসন ভর করার 5 বছর পর তোমার জন্ম হয়। তুমি যখন পেটে এসেছিলে, এটা যখন পুরো সাম্রাজ্যকে জানানো হয়, পুরো বিশ্ব যেন উৎসবে মেতে ওঠে। আমাদের সম্রাট ইকবালের পুত্র সন্তান হতে চলেছে। একদিনের জন্য পুরো বিশ্বে যেন এক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরো সাম্রাজ্য যেন আনন্দে মেতে উঠেছিল। তারপর যখন তোমার জন্ম হয়, জন্ম হওয়ার পরে পুরো সাম্রাজ্য যেন একদম উৎসব মুখর হয়ে উঠেছিল। সবাই তোমাকে দেখতে এসেছিল। রাজপুত্রের মতো পুত্র সন্তান হয়েছিল তাদের। কিন্তু কথায় আছে না, সুখ হয়তো কপালে সয় না এবং সুখের পরেই দুঃখ আসে। বিষয়টা ঠিক তেমনই ঘটল। যখন মহাযুদ্ধ বেঁধেছিল, ঠিক তখন আমাদের এখান থেকে একজন পালিয়ে গিয়েছিল। তার নাম ছিল ক্যান্টিলিয়া। ক্যান্টিলিয়া পালিয়ে যাওয়ার পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি কোথাও। ইকবাল নিজেও তার সন্ধান কোথাও পায়নি। ইকবাল খুবই সাদা মনের একজন মানুষ ছিলেন। কাউকে খুব সহজেই বিশ্বাস করে ফেলতেন। তিনি সম্রাট সলেমানকেও খুব সহজেই বিশ্বাস করতেন এবং তিনি তখনও ওই রাজ্যের মন্ত্রী ছিল, আর আমি ছিলাম সেনাপতি, মহাসেনাপতি। সেনাপতির দায়িত্ব যতদিন আমার হাতে ছিল, আমি সবসময় সমস্ত জিনেদেরকে আমার আন্ডারেই রাখতাম। আর আমি ছিলাম এমন একজন জিন যে কিনা এই রাজ্যের সমস্ত কাজ করবে এবং এই রাজ্যের কাছে নিজেকে সঁপে দিবে। আমি এমনটাই আমার বাবার কাছ থেকে শিখে এসেছি। এই রাজ্যের জন্য প্রাণ দিয়ে দিব, এরকম একটা অবস্থা। ঠিক তেমনই সুখ কপালে সয় না, এরকম একটা উক্তি আছে। তেমনটাই ঘটল। তোমার বয়স তখন 1 মাস। তোমার সঙ্গে সঙ্গে সালমানেরও একটা বাচ্চা হয়েছিল। একই সঙ্গে বাচ্চা হয়েছিল। সালমানের বাচ্চা এবং তুমি একসঙ্গেই বড় হতে লাগলে। চারিদিকে সুখ সমৃদ্ধি ছিল, কিন্তু হঠাৎ করেই একটা কালো ছায়া নেমে আসে। সেদিন রাত, দিনটা ছিল শুক্রবার। এক প্রকার আমাদের জীবনের জন্য এক প্রকার কাল রাত্রি। কারণ হচ্ছে ওই রাত্রেই সমস্ত ঘটনাগুলো ঘটে যা আসলে ঘটা উচিত হয়নি। আমাদের মহারাজ খুবই সহজ সরল ছিলেন। সহজ সরল বলতে সবার জন্য না, তবে তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, যার কারণে তাকে খুব সহজেই ঠকানো যায়। সবাই তারপর খুব বিশ্বাস করতেন। ওই দিন শুক্রবার ছিল। আমি আমার অস্ত্রের কাজে, মানে সেনা অধ্যক্ষের কাজের কারণে পশ্চিমের একটা রাজ্যে গিয়েছিলাম সেনা অধিপতিদের সঙ্গে কথা বলার জন্য এবং বিশ্বের কি অবস্থা সেই বিষয়ে জানার জন্য।
আমি সেদিন রাতে রাজ্যে ছিলাম না। রাজ্যে ইকবালও ছিল না। ইকবাল রানা প্যালেসে গিয়েছিল তার বাবা মার সঙ্গে দেখা করতে। ইকবাল ম্যাক্সিমাম টাইমই রানা প্যালেসে থাকতো। রাজ্যের মেন মহলে সেদিন সায়রা একাই ছিলেন এবং অন্যান্য সবাই ছিলেন। আমার অবর্তমানে এই রাজ্যের সেনা অধিপতির দায়িত্ব থাকে বীরবলের হাতে। বীরবল ছিল আমার নিজের একজন সেনা অধিপতি, আমার নিজের হয়ে কাজ করত। আমি যখন রাজ্যে থাকতাম না তখন তিনি এই সমস্ত দায়িত্বভার গ্রহণ করতেন। আমি ছিলাম এই পুরো বিশ্ব সাম্রাজ্যের একজন মহাসেনাপতি। আমি সেদিনকে না থাকার কারণে হয়তো এমনটা ঘটেছে। আমি যদি সেদিনকে ওইখানে থাকতাম তাহলে হয়তো এরকম কোনো কিছুই ঘটতো না। তোমার মা সেদিন নিজের ঘরে তোমাকে নিয়ে ঘুমিয়েছিল। তুমি তখন ছোট্ট দুধের শিশু। হঠাৎ করে রাজ্যে ঢেড়ার শব্দ শুনতে পাওয়া যায়। তোমার মার ঘুম ভেঙে যায়। চারিপাশে সেনাদেরকে যেন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। রাজ্যের যত সেনা ছিল সমস্ত সেনারাই রক্তাক্ত অবস্থায় পড়েছিল, যারা কিনা রানীর কাছের লোক ছিল। সবাইকে তারা হত্যা করে এবং হত্যা করার পরে রানী তখন বুঝতে পারে নিশ্চয়ই কোনো কিছু খারাপ ঘটেছে। সায়রা তখন উঠে তার সন্তানকে কোলে নিয়ে বাইরে আসতেই যাবে, ঠিক তখনই সেইখানে সম্রাট সলেমান এবং বীরবল রক্তাক্ত অবস্থায় তার কাছে এসে হাজির হয়। সায়রা দেখে তো সম্পূর্ণ অবাক। বীরবল বলে কি যে, তোকে এখনই হত্যা করব আমি। সঙ্গে সঙ্গে সলেমান হো হো করে হেসে দেয়, বলে কি যে, সময় এসেছে এই সিংহাসনে বসার। অসংখ্য বছর অপেক্ষা করেছি এই সিংহাসনে বসার জন্য, কিন্তু ইকবাল এই একটা মাত্র নাম যে কিনা আমাকে এই সিংহাসনে বসা থেকে বিরত রেখেছে। এই তো ইকবালের উত্তরাধিকারী, তাই না? আমি দেখি এই ইকবাল কিভাবে থাকে আর এর উত্তরাধিকারী কিভাবে থাকে। সায়রা তখন ভয়ে পিছনে পিছিয়ে গেল এবং বলল কি যে, ইকবাল এখানে নেই বলে তুই এরকম একটা বিশ্বাসঘাতকতা করতে পারলি? শয়তানের বাচ্চা, তুই ছিলি আমার বাবার খুব কাছের এবং একজন ভাই, আর তুই এরকম একটা কাজ করতে পারছিস? সলোমন তখন হাসি দিল, হো হো করে হাসছে, বলছে, এই সিংহাসনের উপর নজর আমার ছোটবেলা থেকেই ছিল। প্রথমে তোর বাবা এবং পরবর্তীতে এই ইকবালের কারণে এই সিংহাসনে আমি বসতে পারিনি। তুই কি মনে করেছিস এই যে পরবর্তীতে যে আমাদের রাজ্যের উপর এত বড় সংকট এসেছে সেটা কি এমনি এমনি এসেছে? এই যে বড় শয়তান কি আমাদের রাজ্যের ভিতরে ঢুকিয়েছে কে? আর এই ইকবাল হঠাৎ করেই কিভাবে আসলো আমি সেটাই বুঝতে পারলাম না। আমি তো ভেবেছিলাম বড় শয়তানের সঙ্গে হাত মিলিয়ে পুরো সাম্রাজ্যকে দখল করব। সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। আমি তো সেটাই করেছিলাম। বড় শয়তানকে আমি হাত করে সমস্ত রাজ্যগুলো একে একে দখল করে নিতে চেয়েছিলাম। তারপর সুযোগ বুঝে একদিন কুরুলুসকে আমি নিজের হাতে হত্যা করতাম। তারপর তোদের সবাইকে হত্যা করে এই পুরো সাম্রাজ্য আমার নামে করে নিতাম। অর্ধেক সাম্রাজ্য আমি বড় শয়তানকে দিয়ে দিতাম আর বাকি অর্ধেক সাম্রাজ্য আমি নিয়ে নিতাম। কিন্তু শুধুমাত্র মাঝখানে এই ইকবাল ঢুকে যাওয়ার কারণে আমার সেই স্বপ্নই রয়ে গেল। আমি সেই স্বপ্নকে সত্যি করতে পারিনি। তোর কি মনে হয় তোর বাবাকে কে মেরেছে? তোর বাবাকে বড় শয়তান মেরেছে সেটা মনে হয়? তোর বাবাকে আমি মেরেছিলাম। সেদিন যুদ্ধের মধ্যে যখন বড় শয়তান মারা যায়, সমস্ত শয়তানের চেলারা পালাচ্ছিল, তখন সুযোগ বুঝে আমি তোর বাবার পাশে ছিলাম এবং সেই তীরটা কোথাও থেকে ছুটে আসেনি। সেই তীরটা আমি নিজের হাতে কুরুলুসের বুকে বিদ্ধ করেছিলাম, কারণ আমি জানতাম কুরুলুসকে হত্যা করলেই কেবলমাত্র এই পুরো বিশ্ব সাম্রাজ্য আমি পাব। কিন্তু শয়তানের বাচ্চা ইকবাল কোত্থেকে চলে আসলো? আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে ইকবাল এই সাম্রাজ্যকে দখল করবে, এই সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠবে, সবার সম্রাট হয়ে উঠবে। বিগত 5টা বছর বহুত সুযোগ খুঁজেছি, কিন্তু সুযোগ আমি করতে পারিনি। এই সুযোগ এসেছে। হানিফা এখন সাম্রাজ্যে নেই, আর তোর জামাই ইকবাল সেও নেই। তোদের সবাইকে হত্যা করব আমি। সর্বপ্রথম তোর এই সন্তানকে, তারপর তোকে, তারপর ইকবাল এবং হানিফা সবাইকে আমি হত্যা করব। তুই চিনিস আমাকে? চিনিস না। তারপর সায়রা বলতে লাগলো, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি তুই আমাদের সঙ্গে? তুই ছিলি আমার বাবার সব থেকে খাস লোক, আমাদের সাম্রাজ্যের মন্ত্রীর, আমার দাদার মন্ত্রীর ছেলে ছিলি তুই। তোকে আমরা কত বিশ্বাস করতাম। ছি, তোকে আপনি করে বলতেও আমার ঘৃণা হচ্ছে। আমার সন্তানকে কোনোভাবেই আমি হত্যা করতে দিব না।
এই কথা বলে সায়রা সেখান থেকে বাইরের দিকে উড়াল দিতে লাগলো। ঠিক তখনই রাজ্যের চারিপাশে শোরগোল পেকে গেল, কারণ সবাই টের পেয়ে গিয়েছে রাজ্যের নিশ্চয়ই খারাপ কোনো কিছু ঘটেছে। আমি রাজ্যে না থাকলেও আমার কিছু দূত ছিল, যারা কিনা খুব দ্রুতই আমাকে সংবাদ পৌঁছে দিত রাজ্যে যদি কোনো খারাপ কিছু হতো। এই ঘটনা শোনার পরে আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে উড়ে আমার রাজ্যে চলে আসি, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি রক্তাক্ত অবস্থায় সায়রা বারান্দায় পড়ে আছে, তার পাশেই শিশুটি কান্না করছে। সামনে কুড়াল নিয়ে সলেমান দাঁড়িয়ে আছে এবং তার পাশেই বীরবল। প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম আমি বললাম, শয়তানের বাচ্চা সলেমান, শেষ পর্যন্ত তুই তোর কাজে সফল হতে পেরেছিস। আমি তোকে শত চেষ্টা করেও আটকাতে পারিনি। আর বীরবল, তুই তো আমার সব থেকে কাছের ছিলি, তুই এটা কি করলি বীরবল? সঙ্গে সঙ্গে বীরবল বলল, কাছের? কিসের কাছের? তুই আমার কাছের ছিলি, কোনোদিন না। হানিফা যেন আকাশ থেকে পড়ল, কারণ হচ্ছে বীরবলকে সে তার কাছের মনে করত। বীরবল হচ্ছে সেদিনকার ছোকরা। বীরবলকে সে নিজের হাতে অস্ত্র ধরা শিখিয়েছে, নিজের সেনাদলের অধিপতি বানিয়েছে। বীরবল তার নিজের রক্ত। বীরবল এমন কাজটা কিভাবে করল? হানিফা যেন বুকের মধ্যে একটা ছুরির আঘাত পেল, অদৃশ্য ছুরির আঘাত। নিজের মানুষের কাছ থেকে এরকম অদৃশ্য ধোঁকা পাওয়াটা খুব বেশি চমকপ্রদ ব্যাপার। হানিফা তখন বলল, তোদের সবাইকে আমি নিজ হাতে হত্যা করব। তোরা কি ভেবেছিস তোরা বেঁচে যাবি? আমাদের মহারানীকে? আমি সঙ্গে সঙ্গে মহারানীর কাছে ছুটে গেলাম। মহারানীকে বললাম, আপনার কিচ্ছু হবে না, আপনি এখনই বেঁচে উঠবেন। আমি এদের প্রত্যেককে হত্যা করব। আপনি আমাদের যুবরাজকে ধরুন, যুবরাজকে যে কোনোভাবেই হোক বাঁচাতে হবে। যুবরাজের কপাল কেটে তখন রক্ত পড়ছে। তুমি তখন দুধের শিশু। আমি সঙ্গে সঙ্গে বীরবলের সঙ্গে যুদ্ধ করতে লেগে গেলাম। চারিদিকে সমস্ত সেনারা এসে যেন আমাকে ঘিরে ফেললো। এত বছর ধরে যেসব সেনাদেরকে আমি শাসন করে এসেছি, আমি যাদেরকে ট্রেনিং দিয়ে এসেছি, তারাই আমার বিরুদ্ধে শত্রুতা করতে লাগলো, আমার সঙ্গে প্রতারণা করতে লাগলো। আমাকে তারা সঙ্গে সঙ্গে ধরে ফেললো। আমি যেন কোনোভাবেই তাদের সঙ্গে পেরে উঠছিলাম না, কারণ তারা আমার দুর্বলতাগুলো জানে। আমি সেসব জিনদেরকে তবুও ছাড়ছিলাম না, একে একে সবাইকে হত্যা করতে লাগলাম। কিন্তু ততক্ষণে বীরবলের কুড়াল তোমার গলায় চলে গিয়েছে। বীরবল তোমার গলায় কুড়াল ধরল, বলো কি যে, হানিফা, তুই যদি এখনই এই ধ্বংসযজ্ঞ না বন্ধ করিস, তাহলে তোদের যুবরাজকে একদম এখানেই কুপিয়ে হত্যা করব। তোমার বাবা তখনও রানা প্যালেসে ছিল, সেসব বিষয় কিছু জানতো না যে এখানে কি হচ্ছে। তোমার বাবা খুশি মনেই ছিল। সে প্রায় দিনই রাতে বাড়িতে গিয়ে আবার রাতেই চলে আসে। আমি হঠাৎ করেই দেখলাম কি যে ইকবালের রথটা মহলের দিকে আসছে। আমি সঙ্গে সঙ্গেই ইকবালকে বললাম কি যে, মহারাজ এদিকে আইসেন না, আপনি এখান থেকে দ্রুত পালান। এখানে এক ধরনের বিশ্বাসঘাতকতা হয়েছে। সায়রাকে ওরা, ইকবাল এই কথা শোনার পরেই, সায়রাকে ওরা কি করেছে সায়রাকে? সঙ্গে সঙ্গে ইকবাল সেই মহলের বারান্দায় নেমে আসলো। দেখলো সায়রা নিচের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, প্রায় অচেতন অবস্থায়, আর তার সন্তানের গলায় কুড়াল ধরে আছে বীরবল। সঙ্গে সঙ্গে ইকবাল রেগে গেল এবং রেগে গিয়ে বলল, তোদের এত বড় সাহস! সে তাদেরকে প্রতিহত করতে লাগলো, কিন্তু তার ছেলের গলায় যে কুড়াল ধরা, সে কি কিছু করতে পারবে? আমি বীরবলকে রিকোয়েস্ট করতে লাগলাম, বললাম, তুই এমনটা কিছু করিস না ভাই আমার, তুই ওদেরকে ছেড়ে দে। এমনটা কেন করছিস? তোর এতই ক্ষমতার লোভ থাকতো তুই আমাকে বলতি, আমি সেনাপতির দায়িত্ব ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে তোকে সেনাপতি বানিয়ে দিতাম। তুই এমন বিশ্বাসঘাতকতা করবি আমাদের সঙ্গে? এটা বলার পরেই আমি সঙ্গে সঙ্গেই আমার এক ধরনের দৈব্য শক্তি দিয়ে বীরবলকে হামলা করে বসলাম। বীরবল ছিটকে গিয়ে দূরে পড়ল। সঙ্গে সঙ্গেই তুমি নিচে পড়ে গেলে। আমি তোমাকে ধরে ফেললাম। তোমাকে ধরে আমি ইকবালকে বললাম, ইকবাল, এদেরকে হত্যা করো, এখনই হত্যা করো। এরা আসলেই মাফ পাবার যোগ্য নয়। কিন্তু ততক্ষণে শত শত জিন ইকবালকে ধরে ফেলেছে, আর ইকবাল কোনোভাবে নড়াচড়া করতে পারছে না। এরা সবাই পরিচিত জিন, এদের সঙ্গে কি আর পারা যাবে? ইকবাল তবুও তাদের সঙ্গে লড়াই করতে থাকলো, আর আমি তোমাকে নিয়ে দৌড়ে মহলের বাইরে চলে যেতে লাগলাম, কারণ যেভাবেই হোক তোমাকে নিরাপদ জায়গায় রেখে আসতে হবে। আমি বাইরে এসে দেখতে পেলাম তোমার চাচা সালমান এবং মারিয়া তাদের সন্তান নিয়ে এদিকে আসছে। সালমানের গায়ে রক্ত দিয়ে ভরা। সালমান এখনও যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু মারিয়াকে বলেছিল যে তাদের সন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে।
তার পেছনে পেছনে বীরবল আসছে এবং সম্রাট সলেমান আসছে। সে এসে দেখল যে আমার পেছনে তখনও শত শত রক্ষীরা আমাকে ঘিরে ধরার জন্য আমার পিছু লেগেছে, সঙ্গে বীরবলও আছে এবং সলেমানও আছে, আমাকে তাড়া করে যাচ্ছে। আমি যখন সালমান এবং মারিয়াকে দেখতে পেলাম, আমার কোলে তখন তুমি, আর ওদের কোলে ওদের সন্তান। সালমান তখন বলল, যুবরাজকে বাঁচানোর একটাই উপায় আছে। সালমান তখন বলল, আমার সন্তানটা আমি আপনার কোলে দিচ্ছি, আর আপনার সন্তানটা আমার কোলে দিয়ে দিন, এটাই ভালো হবে, অন্ততপক্ষে যুবরাজ তো প্রাণে বেঁচে যাবে। আমি তখন বললাম, না না, এটা কিভাবে সম্ভব হয়? সালমান তখন বলল, এটাই করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপর দ্রুত তার সন্তানটা আমার কোলে দিয়ে তোমাকে নিয়ে সালমান ওইখান থেকে উড়ে চলে যায়, তোমাকে ওই রাজ্য থেকে বের করার জন্য, নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি সালমানের সন্তান নিয়ে মহলের পেছনে যাই। পেছনে গিয়ে আমার যা পাখিটা বাঁধা ছিল, সেই পাখিটা নিয়ে আমি সামনের দিকে উড়াল দিতে থাকি। কুল্লুস রাজ্যের মহলের পেছন দিয়ে একটা পাখি উড়ে যেতে দেখা গেল। সেই পাখিটায় বসে আছে একজন কালো কাপড় পরা জিন। সলেমান একটা তীর ধনুক নিয়ে তখন রেডি। সলেমান বীরবলের হাত থেকে তীর ধনুকটা নিল। পাখিটা আসমানের দিকে উড়াল দিয়ে বিপদসীমা পেরিয়েই যাবে। ঠিক তখনই একটা তীর এসে তার গায়ের উপর লাগলো। তারপর সেই পাখিটা থেকে যে আরোহী ছিল সে নিচে পড়ে গেল। তার কোলে ছিল একটা সন্তান। সেই সন্তানটা আর কেউ না, সেই সন্তানটা হচ্ছে সালমানের একমাত্র পুত্র, যে কিনা সেদিন তোমাকে বাঁচানোর জন্য আমার কাছে দিয়েছিল। আমার হাতে তীরটা লেগেছিল, আরেকটু হলেই আমি বিপদসীমা পেরিয়ে হয়তো ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু সেদিন আমি সালমানের সন্তানকে বাঁচাতে পারিনি, কিন্তু সালমান তার নিজের সন্তানের জীবন বিসর্জন দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। তারপর সালমান সেই সন্তানটা নিচে পড়ে যায়, ধরে ফেলে বীরবল, আমাকেও ধরে ফেলে। ইকবাল তখন রক্তাক্ত অবস্থায় রয়েছে। ততক্ষণে ওরা সায়রাকে হত্যা করে ফেলেছে। সায়রার গা বেয়ে রক্ত পড়ছে চারিদিকে। আমি চিৎকার করে কান্না করতে থাকি, কারণ যাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই সায়রাকে ওরা হত্যা করলো। ইকবালকে পা উল্টো করে ঝুলিয়ে রেখেছে। প্রজারা ততক্ষণে জেনে গিয়েছে যে ইকবালকে বিশ্বাসঘাতকতার কারণে হত্যা করা হয়েছে এবং ইকবালকে উল্টো করে একদম রাজ্যের মাথায় ঝুলিয়ে রাখা হয়েছে। সমস্ত প্রজারা তখন বিদ্রোহ করে ফেলল এবং বলল, আমরা কোনোভাবেই এটা মানি না যে আমাদের মহারাজ ইকবাল বিশ্বাসঘাতকতা করেছে এবং তার কারণে তাকে হত্যা করেছে। এক রাতের মধ্যে এমন দুর্বিষহ ঘটনা ঘটে গেল। রাত ভোর হয়ে গেল, তখনও সলেমানের হাতে সেই সন্তানটা রয়েছে, যে কিনা সালমানের সন্তান ছিল। আমার হাতে তীরবিদ্ধ অবস্থায় সমস্ত জিনেরা আমাকে আটক করে রেখেছে। আমি তখন বললাম, সলমান, আপনি দয়া করে এমনটা করবেন না, আপনি ইকবালকে ছেড়ে দিন। সায়রাকে তো আপনি হত্যা করেইছেন, আর এই সন্তানটা, শিশু সন্তানটা কি করেছে, তাকে আপনি মাফ করে দিন। কিন্তু সলেমান কোনো কথা শোনে না। সমস্ত প্রজাদেরকে তারা এক ধরনের আযাবের মধ্যে দিয়ে নিয়ে যায়। বলে কি যে, এখন থেকে আমি তোদের সম্রাট, যদি আমার কথা না মানিস তাহলে তোদের সবাইকে হত্যা করা হবে। প্রজারা বিদ্রোহ করা শুরু করে, কিন্তু প্রজারা বিদ্রোহ করে কোনো কাজ হয়নি, কারণ শত শত প্রজা সেদিনকে হত্যা হয়েছিল শুধুমাত্র বিদ্রোহ করার কারণে। বীরবল সমস্ত সেনাপতির আধিপত্যের দায়িত্ব নিয়ে নেয়, আর ইকবালকে সবার সামনে মৃত ঘোষণা করে। সবাই বলে কি যে, তোমাদের সম্রাট মারা গিয়েছে, এখন আমি তোমাদের সম্রাট। তারপর তারা অন্দরমহলে ইকবালের সেই অচেতন দেহকে নিয়ে যায় হত্যা করার জন্য। আমার সামনে সলমানের ছেলে এবং ইকবালকে শোয়ানো হয়। প্রথমে সালমানের ছেলেকে গলা কেটে হত্যা করা হয়। তারপর ইকবালকে যখন তারা হত্যা করতে যাবে, আমি তখন বললাম, সম্রাট, একটা কথা বলতে চাই, আপনারা ইকবালকে হত্যা করেন না। তখন সম্রাট বলে কি যে, কি কথা? বীরবল বলে কি যে, ওর কোনো কথাই শোনা লাগবে না, দ্রুত এই শুয়োরের বাচ্চাটাকে হত্যা করুন। এর কারণেই এতদিন পর্যন্ত আমার সেনাপতি হওয়ার শখ মেটেনি, আর আপনার মহারাজ। তখন আমি বলতে থাকি, একমাত্র ইকবালই এই রাজ্যের সমস্ত কিছু জানে, এবং ইকবাল এই রাজ্যকে এমনভাবে ডিজাইন করেছে যে ইকবাল ব্যতীত এই রাজ্য আর কেউ শাসন করতে পারবে না। ইকবালকে যদি আপনি হত্যা করেন, আপনি খুব সহজেই এই রাজ্য হারিয়ে ফেলবেন, কারণ ক্যান্টিলিয়া এখনও বেঁচে আছে। এই কথা শোনার পর সলেমান একটু ভয় পেয়ে যায়। ক্যান্টিলিয়া এখনও বেঁচে আছে? তা থাকুক, ক্যান্টিলিয়া বেঁচে থাকুক, ক্যান্টিলিয়ার সঙ্গে আমি হাত মিলিয়ে নিব, কোনো সমস্যা? আমি তখন আবার বলতে লাগলাম, অনেক সমস্যা। কারণ হচ্ছে, এই পুরো বিশ্বে এমন এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা ইকবাল ছাড়া আর কেউ জানে না, এমনকি ক্যান্টিলিয়াও জানে না।
এমনও হতে পারে যে আজকে থেকে 20-30 বছর পর সেই রহস্য উন্মোচন হলে পুরো জিন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। ইকবালকে কি আপনি এত সস্তা মনে করেছেন? ইকবাল এমন কিছু রহস্য, এমন কিছু টাইম বোমা রেখে গিয়েছে যেগুলো টাইম বোমার থেকে কম কিছু নয়। আপনারা প্রাণে মারা যাবেন, এগুলো শুধুমাত্র ইকবাল জানে। আপনাকে ইকবালকে বাঁচিয়ে রাখতে হবে যদি আপনি বেঁচে থাকতে চান। তখন সলেমান বলে কি যে শয়তানের বাচ্চাটাকে তাহলে আবার বাঁচিয়ে রাখতে হবে, না হলে সবকিছু তো জানতে পারবো না। তারপর আমি সঙ্গে সঙ্গে ইকবালের কাছে ছুটে যাই। ইকবাল তখনও সায়রা সায়রা করছিল এবং তার পাশে তার সন্তানকে হত্যা অবস্থায় দেখে সে ভীষণ কষ্ট পায় এবং অচেতন হয়ে যায়। তারপর অনেক চেষ্টা করে ইকবালকে সুস্থ করে ফেলা হয়। ইউসুফ তখন বলতে থাকে, আমার বাবা এখন কোথায় আছে? চাচা, আমার বাবা এখন কোথায় আছে? ইউসুফের চোখ বেয়ে যেন প্রতিশোধের আগুনের জল বেয়ে পড়ছিল। সমস্ত জিনেরা তখন অবাক হয়ে যায়, এমনকি হাসান এবং সে বৃদ্ধ জিন, তারপর সর্দার ওসমান এবং তার স্ত্রী মায়া এবং মনিয়াম্মা এবং আশেপাশে যত জিন ছিল সবাই অবাক হয়ে যায়। তার মানে তাদের সম্রাট ইকবাল এখনো জীবিত আছে, আর এ আর কেউ নয়, এ হচ্ছে গিয়ে আমাদের যুবরাজ। সবাই যুবরাজের সামনে আবার মাথা ঠোকে এবং হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, আপনি এখন থেকে আমাদের যুবরাজ। হানিফা তখন বলতে লাগলো, তোমার বাবা ইকবাল এখনও ওই রাজ্যের আন্ডারগ্রাউন্ডের কারাগারে বন্দী আছে। সময় হয়েছে রাজ্যকে আবার নিজের করে নেওয়ার। ইউসুফের চোখে মুখে যেন প্রতিশোধের আগুন বেয়ে বেয়ে পড়ছে। ইউসুফের শরীর বেয়ে এক ধরনের সাদা আগুন জ্বলতে লাগলো। সবাই ইউসুফকে দেখে চমকে গেল। এ যেন ইকবালের থেকে শক্তিশালী একজন মানুষ জিন। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 2 শেষ হয়ে গেল। সিজন 2 এর শেষ পর্ব এখানেই শেষ ছিল এবং এর পরবর্তীতে কি হতে চলেছে সেটা আমরা সিজন 3-তে জানতে পারবো। সিজন 3 খুব শীঘ্রই আমি লেখা শুরু করব। যদি সিজন 2 আরও বেশি জনপ্রিয় আপনারা করতে পারেন, আরও বেশি ভিউ, আরও বেশি কমেন্ট, লাইক আপনারা এনে দিতে পারেন, তাহলে আমি সিজন 3 এর কাজ শুরু করব এবং খুব দ্রুতই আনার চেষ্টা করব। আমি সিজন 2 এ খুব বেশি সাড়া কিন্তু আপনাদের কাছ থেকে পাইনি, যেরকম আশানুরূপ সাড়া আমি আপনাদের কাছে পেতে চাই, আসলে সেরকম সাড়া কিন্তু আমি সিজন 2 এ এরকমভাবে পাইনি। তো আশা করি আপনারা আরও বেশি করে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট করতে কি সমস্যা ভাই আপনাদের? আমি এত কষ্ট করে ভিডিও বানাই, এই যে এত কষ্ট করে স্ক্রিপ্ট লিখি আপনাদের জন্য, গল্প লিখি, গল্পের ভয়েস দেই। আমার গলা কয়েকদিন যাবৎ কী পরিমাণ ব্যথা, এই গলা ব্যথা নিয়েও আমি কিন্তু আপনাদেরকে এই যে 1-1.5-2 ঘন্টার গল্প কিন্তু শোনাচ্ছি, ভয়েস রেকর্ডিং করছি। আমি একজন ভয়েস আর্টিস্ট হিসাবে আপনারা আমার কণ্ঠ পছন্দ করেন, যার কারণে আমাকেই ভয়েসটা দিতে হয়। আমি আপনাদের জন্য এত কষ্ট করে গল্পগুলো লিখি, তো সেই পরিমাণ আশানুরূপ ফল কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাই না। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমাদের নতুন চ্যানেল দ্য মেগাবক্স প্রাইমে অলরেডি কিন্তু আপনারা 6000 সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন, আর অন্তিম পর্ব মেগা এপিসোড এখানেই শেষ। এর পরবর্তীতে আসলে কি হবে, ইউসুফ কি আসলেই তার বাবাকে উদ্ধার করতে পারবে কিনা, বা এই যে একটা প্যাচ লেগে আছে সম্রাট সলেমান, তারপর এই যে এদিকে আবার দেখা যাবে কি যে ক্যান্টিলিয়া, তারপর এদিকে আবার ইউসুফ, মানে 3টা রাজ্য, 3টা জায়গা, এরা মানে একটা রাজ্য এবং 3টা জায়গা, আসলে কি হবে? ইউসুফকে কি উদ্ধার করতে পারবে? তারপর ক্যান্টিলিয়া আছে, সে তার সাম্রাজ্য আবার নতুন করে গঠন করছে, আবার একটা মহাযুদ্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে পুরো জিনের দুনিয়া জুড়ে। আর ইউসুফ তো জানতে পারলো সে আসলেই কোনো সাধারণ কেউ ছিল না। সে ইউসুফের মা, পালিত মা সোহানা যখন তাকে পেয়েছিল তখন সে বুঝতে পেরেছিল আসলে ইউসুফ কোনো রাজ দরবারের কেউ হবে, কোনো রাজকীয় বংশের কেউ হবে। তো এর পরবর্তীতে তারা কি মনে করেছিল, তারপর মায়া কি মনে করছে, বিষয়গুলো, এই সবগুলো বিষয় আসলে অনেক প্রকার জট লেগে আছে আপনাদের মাথায় সিজন 3 পাওয়ার জন্য। সিজন 3 আমি খুব শীঘ্রই আনবো, তবে এই গল্পে কতটুকু পরিমাণ সাড়া আমি পাচ্ছি সেটার উপর নির্ভর করে সিজন 3 আসবে এবং কত দ্রুত আসবে সেটাও কিন্তু এটার উপর নির্ভর করবে। এই যে অন্তিম পর্বটা রেকর্ড করতে গিয়ে আমি কিন্তু অনেক পরিমাণ
কাশি হয়েছে আমার, তারপরে কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে এখন আমার গলা ব্যথা করছে, আমি সেটা নিয়েও কিন্তু আপনাদের জন্য গল্প লিখছি, গল্পের ভয়েস দিচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। তো আশা করি জিনের দুনিয়া সিজন 2 আপনাদের কাছে ভালো লেগেছে এবং সিজন 3ও ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সিজন 1 এবং সিজন 2 দুইটাই দেখে আসবেন। আর খুব শীঘ্রই ফুল এপিসোড আমাদের চ্যানেলে আপলোড করা হবে, আপনারা সেটা পেয়ে যাবেন ফুল এপিসোড। সিজন 3 খুব শীঘ্রই লেখালেখির কাজ শুরু হবে, মূলত হচ্ছে আপনারা কতটুকু সাড়া দিচ্ছেন সেটার উপর। আর এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে এই গল্পের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং এতদিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আর বরাবরের মতো আমি ইমরান আপনাদের সঙ্গে আছি কণ্ঠে, ভাঙা কণ্ঠ নিয়েও কিন্তু আপনাদেরকে গল্প শোনাচ্ছি, তাই না? তো আপনারা এত পরিমাণ ভালোবাসেন আমার কণ্ঠকে, আমাকে, আমাদের চ্যানেলকে। আর এই চ্যানেলটা আমার নয় আপনাদের এই চ্যানেল, আমি শুধুমাত্র আপনাদেরকে গল্প শোনাই, ব্যাস এতটুকুই। জিনের দুনিয়া সিজন 3তে কী হবে সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আর বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। আর এর পরবর্তীতে কী হবে আমরা পরবর্তী এপিসোডে সিজন 3তে জানবো এবং আরও রোমাঞ্চকর হতে চলেছে, খুব বেশি রোমাঞ্চকর হবে। আমি দেখি আরও রোমাঞ্চকর করে লিখতে পারি কিনা। তো ধন্যবাদ সবাইকে এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুশলে থাকবেন। ইউসুফ যখন সেখানে এই বিষয়গুলো বলছিল তখন সেই দলের মধ্যেই ক্যান্টিলিয়া রাজ্যের একজন শয়তান জিন ছিল, যে কিনা সমস্ত বিষয়গুলো জানে এবং জেনে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় ব্রাজিলের জঙ্গলের দিকে। হেডকোয়ার্টার্সের মধ্যে ক্যান্টিলিয়া তখন বসেছিল, সেখানে মেফো এবং নাফ সবাই বসেছিল এবং সমস্ত রাজ্যের সমস্ত জিনেরা বসেছিল। শয়তানের 7 রাজ্যের যেসব প্রধান জিন ছিল তারা সব রাজারা সঙ্গে সঙ্গে সেই দূত সেখানে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলেন। বললেন, কি ব্যাপার দূত, তোমাকে এরকম বিষণ্ণ কেন দেখাচ্ছে? সঙ্গে সঙ্গে সেই জিন দূতটা বলে উঠলেন, মহারাজ, খারাপ খবর আছে, অনেক বড় খারাপ খবর। ক্যান্টিলিয়া তখন বললেন, কি খারাপ খবর? তোমার চোখে মুখে এরকম ভীষণ ছাপ দেখা যাচ্ছে কিসের জন্য? তখন সেই জিনটা বলল, খারাপ খবরটা হচ্ছে এইটা যে ইকবালের ছেলে এখনো বেঁচে আছে, তার নাম ইউসুফ এবং তাকে দেখতে হুবহু ইকবালের মতো। এই কারণেই সমস্ত বিশ্ব জুড়ে শুধুমাত্র ইকবালের জয়ের ধ্বনি এবং বিগত কয়েকদিনে তাকে যেরকমভাবে দেখেছি সে ইকবালের থেকেও বেশি শক্তিশালী। সঙ্গে সঙ্গে ক্যান্টিলিয়া চিন্তায় পড়ে গেলেন, কি ইকবালের থেকেও শক্তিশালী?